প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই কে আজকের এই সত্যের আসনটি আলোকিত করেছেন। চলুন প্রথমেই আমরা তার সম্পর্কে একটু জেনে নিই। সম্ভবত প্রত্যেকটা মানুষই চায় তার নিজের নামে পরিচিত হতে, কিন্তু আমাদের আজকের অতিথি নিজের নামে পরিচিত হতে চান না। তাই আমরা তার নাম দিলাম এনাম। ডাক্তার বাবা আর গৃহিণী মায়ের 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট এনাম। যেমনি খেলাধুলায় পারদর্শী, তেমনি লেখাপড়ায় চুখো। ছোটবেলাতেই জুডো, ক্যারাতেতে ব্ল্যাক বেল্ট হয়। বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয়, এমনকি মহল্লার মুরব্বীদের কাছেও বেশ প্রিয় পাত্র, এবং অন্যায়ের বিরুদ্ধে সদা প্রতিবাদী এক তরুণ সে। এনামের চোখে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার বাবা মা। বাবা সাবেক পিজি হাসপাতাল, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধান ছিলেন। বাবার পেশাগত জীবনের সততা, আদর্শ আজও এনামকে গর্বিত করে। তাই স্বপ্ন দেখতেন বড় হয়ে বাবার মতোই ডাক্তার হবেন। এনামের শখটা ছিল একটু অদ্ভুত। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ছুরি, তলোয়ার জমাতেন তিনি। সাদা কালো রঙের পোশাক পরতে ভালোবাসতেন, আর ভালোবাসতেন মায়ের হাতের তৈরি যে কোনো খাবার খেতে। তবে মায়ের হাতের খাবার খাওয়ার সৌভাগ্য বেশি দিন হয়নি। মাত্র 13 বছর বয়সে তিনি মাকে হারান। বাবা মাকে নিয়ে কোনো বাজে মন্তব্য আজও এনামকে সবচেয়ে বেশি হিংস্র করে তোলে। এখন এনাম 45 বছরের পরিণত এক মানুষ, অথচ জীবনের হিসেবগুলো কেন যেন আজ এলোমেলো। এই এলোমেলো জীবনের হিসেব নিয়ে আজ এনাম উপস্থিত হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। প্রিয় শ্রোতা, আমরা অত্যন্ত কি বলবো যে আনন্দিত যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যার সত্য প্রকাশের সাহস আমাদেরকে অভিভূত করবে, এবং একই সাথে তার কাছ থেকে আমরা কি পাবো এখন পর্যন্ত আমরা জানি না। তবে যে সাহসটি তিনি করেছেন, কারণ এখানে যারা আসেন, এই আসনটিতে যারা বসেন, তারা নিঃসন্দেহে অনেক অনেক বেশি সাহসী। যে তারা জীবনে বড় ভুল করেছেন, অপরাধ করেছেন, এটা যেমন সত্য, কিন্তু সেই অপরাধী ভুল স্বীকার করার মতো সাহসী মানুষ আমাদের সমাজে খুব কমই আছেন। সেই সব গুটি কয়েক সাহসী মানুষদের মধ্যে একজন আজকে আমাদের এখানে রয়েছেন, এবং যারা এখানে আসেন তারা যে ভুলটি আর করবেন না সেটা তারা স্বীকার করেই আসেন, এবং সেই ভুলটি যেন জীবনে আর কেউ কোনোদিন করতে না পারে সেই মেসেজটিও তারা নিয়ে আসেন। এটা খুবই কমন একটা ব্যাপার, কিন্তু কি ভুল তিনি করেছেন, কি ভুলের শাস্তি তিনি বিবেকের তাড়নায় প্রতি মুহূর্তে পাচ্ছেন, সেটার দিকে আমরা ধীরে ধীরে যাব। আমি তাকে এনাম সাহেবই বলবো, কারণ তিনি আমার চেয়ে বয়সে অনেক বেশি বড়, তাকে আমি এনাম সাহেব বলেই সম্বোধন করছি। এনাম সাহেব, আপনাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি যে সাহসটি দেখিয়েছেন আমাদের এখানে আসার। আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই, সবাইকেই করি সেই প্রশ্নটি, সেটা হচ্ছে যে এই সাহসটি আপনি কেন দেখালেন? আসসালামু আলাইকুম। যে কারণে আমি এসেছি, কারণ আমি জীবনে অতীতে যা ভুল করেছি, যে সমস্ত অপকর্ম বা যে সমস্ত পরিস্থিতিতে আমার যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে, এগুলো আমার কাছে মনে মানসিকতাতে তাড়িত করছে, বিধায় আপনার কাছে আসা, আপনাদের এখানে। এই যে তাড়িত করার বিষয়টি, এটা কেমন, মানে কিভাবে আপনাকে তাড়িত করে? আপনি একটু বলবেন যে অনেক সময় হয় না এরকম যে রাতে ঘুমোতে পারছি না, ঠিক মতো খেতে পারছি না, আপনার প্রাত্যহিক জীবনে এই তাড়িত করার ব্যাপারগুলো আসলে কিভাবে আপনাকে প্রতি মুহূর্তে তাড়িত করে? সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলতে চাই যে আমি একজন বর্তমানে ফ্যামিলি লিড করে আসছি, আমার ছেলে মেয়ে আছে। তথাপি আমার ছেলে মেয়ে থাকা অবস্থাতেও আমি পিতা হিসাবে তাদের সান্নিধ্যের বাইরে। আর যে অপকর্মগুলো করেছি কোনো এক সময় কোনো এক পরিস্থিতিতে, আমার কাছে এখন মনে হয় যে আমার হাতে ছিল না, সেই কাজগুলো করা উচিত ছিল না। আমি মনে করি যে আমাকে এই ছেলে মেয়ে থাকা অব্দিও তথাপিও আমি বাবা হিসাবে আমি তাদের আদর করতে পারি না বা আমার কাছে পাই না। একটা বাবার জন্য কত বড় কষ্টের বিষয় হতে পারে যে তার সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, এবং এটা থাকার পরেও সে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না, এবং সেটা তার ভুলের কারণে। সে কি পরিস্থিতিতে ভুলগুলো করেছে এবং কি ভুলগুলো সে জীবনে করেছে সেটা শুধরানোর জায়গা আদৌ আছে কিনা, এবং শুধরানোর জায়গা শেষ পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারি কিনা আমরা জানি না। আমরা যেতে চাই, আমরা অনেক অনেক বেশি উৎকণ্ঠিত, এবং একই সাথে আমরা বিশ্বাস করি যে আজকে এনাম সাহেব, আমি বারবারই বলছি যে আমি তাকে এনাম সাহেবই বলবো, কারণ তার সন্তান রয়েছে, হয়তো আমার চেয়েও বয়সে বড় হবে, সেই জায়গাটি থেকে বয়সের আমার চাইতে অনেক বেশি সিনিয়র। এনাম সাহেব, প্রথমেই একটা আজ পেয়েছি আপনার কাছ থেকে যে অনেক বড় একটা কষ্ট আপনি বুকের মধ্যে চেপে রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি বাবা হইনি, আমি জানি না এই কষ্টটা কত বড়, কিন্তু আপনি বাবা হয়েছেন, এবং বাবা হয়েও সন্তানের সান্নিধ্যে না থাকতে পারা, এটা আসলে কত বড় কষ্টের, এটা আমাদের যারা এই সমাজে বাবা রয়েছেন তারা জানেন। কি ভুল, কি অপরাধ
আপনাকে এই জায়গাটা থেকে দূর করে রেখেছে বা সরিয়ে রেখেছে, আমরা সেই ভুলের দিকে ধীরে ধীরে যেতে চাই। আমরা একেবারে শুরু থেকে জানতে চাই যে কোন ভুলের শাস্তি আপনি প্রতি মুহূর্তে সমাজ এবং পরিবার এবং আপনি আপনার বিবেকের কাছ থেকে প্রতি মুহূর্তে পাচ্ছেন। আমরা একেবারে শুরু থেকে জানতে চাই। শুরু থেকে বলতে গেলে আমি বলবো, আমার পরে 86-এ যখন আমি এসএসসি এক্সাম দিই, তখন আমি যেই ঢাকার যেই এরিয়াতে থাকতাম সেটা একটা কলোনি ছিল। সেই কলোনিতে একটা ছেলে ছিল যার সান্নিধ্যে আরো কিছু ছেলে একসাথে চলাফেরা করতো এবং সে খুবই অপকর্মের সাথে জড়িত ছিল। কলোনির নামটা কি বলা যাবে যে আপনি কোন কলোনির কথা বলছেন? মতিঝিল এজিবি কলোনি। মতিঝিল এজিবি কলোনিতে 86 এর ঘটনা। জি। ওকে। মতিঝিল এজিবি কলোনিতে আনানুর নামে একটা ছেলে ছিল। আনানুর। ওকে। আপনাদের সমবয়সী? না, আমাদের চেয়ে অনেক সিনিয়র ছিল। ওকে। সে দিনে দুপুরে ছিনতাই করে বেড়াতো, মেয়েদের উত্ত্যক্ত করতো। প্রায়শই আমরা আমাদের কাছে বিভিন্ন গার্জেনরা আমাদের সাথে খুব ফ্ল্যাকচুয়েট ছিলেন বিধায় তারা আমাদের কাছে বলতো, বিভিন্ন জায়গা থেকে শুনতাম এবং কখনো কখনো দেখতাম সে ছিনতাই করছে। তার সাথে একটা অ্যালসেশিয়ান কুকুর ছিল। এই কুকুরকে নিয়ে মেয়েদের সিঁড়িতে আটকে নিত, ভয় দেখাতো, বিভিন্ন রকম খারাপ কাজ করতে চেষ্টা করতো সে করতো। এক পর্যায়ে গার্জেনরা যখন একেবারে অনেক বলা বলি করছে, তখন আমরা সেই মুহূর্তে চিন্তা করলাম, না, এটা তো একটা কিছু করা যায়। সে যেহেতু এই এলাকার ছেলে না, তার মাধ্যমে সে এলাকাতে আসে, তাকে আমরা খুঁজে বের করলাম যে আমাদেরই একটা বড় ভাই আছে, তার যে ইমিডিয়েট ছোট ভাই পনির নাম, তার সাথে সখ্যতা তার খুব বেশি। তো পনিরের বাসায় গিয়ে তাকে বুঝিয়ে বললাম, তোমার বোন আছে, আমাদের এখানে সবাই তো আমরা কলোনিতে ভাই বোনের মতোই। তো সে বুঝলো কি বুঝলো না বুঝলাম না। এরপর দিন আনানুর যে ছেলেটা ছিল সে রামপুরা থাকতো, রামপুরার কিছু আর বাইরের বহিরাগত কিছু ছেলেপেলে নিয়ে এসে তা আমার নাম ধরে আমরা যে এখানে বসতাম বিকাল টাইমটায়, জাস্ট পরীক্ষার আগে আমরা ওই খেলাধুলা প্রচন্ড পরিমাণে করতাম, কিন্তু পরীক্ষার আগে আমরা খেলাধুলার থেকে একটু বিরত ছিলাম। দেন ওই ছেলেকে আমরা যখন এসেছে খোঁজ করেছে, ওই মুহূর্তে আনফরচুনেটলি আমি ছিলাম না। লং 38 নিয়ে সে ঘুরতো। লং 38? জি। শব্দটার সাথে আমরা রিভলভার। এটা এক ধরনের রিভলভার? জি। ওকে। ওই সময় সে এইভাবেই দেখে গেছে এবং মা বাবা তুলে গালি দিয়ে গেছে। অস্ত্রটা বড় কথা না, কিন্তু মা বাবা তুলে দিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে গিয়েছে, সেটা আমার খুব ইগোতে লাগে এবং খুব অশ্লীল ভাষায় গালি দিয়ে গেছে, যেটা আমি ওই মুহূর্তে রাগ সম্মোহন করতে পারিনি এবং তখনই তাকে আমি আবার খোঁজ করতে যাই যে কোথায় আছে, আমি জিজ্ঞেস করবো যে সে কেন গালাগালি করলো। আমি অত্যন্ত দুঃখিত, আমি অনুষ্ঠানের স্বার্থে আপনাকে বারবার থামিয়ে দেবো, আপনার বলার মধ্যে বারবার ইন্টারাপ্ট করবো, সেটা এই অনুষ্ঠানের এনকোয়ারির স্বার্থে। আশা করছি আপনি বিব্রত বোধ করবেন না। একটা জিনিস যেটা আমার জানা দরকার সেটা হচ্ছে যে প্রথমেই তো আপনি একটা ধারণা নিয়েছিলেন, এটা একদম পরিষ্কার ছিল, ছেলেটি আপনাদের চাইতে বয়সে অনেক অনেক বেশি ম্যাচিউর ছিল, অনেক বড় গ্যাপ ছিল আপনাদের বয়সের। উনি ওই এলাকার স্থানীয় একটা মাস্তান ছিলেন কোনো না কোনো ভাবেই। এবং আপনাদের পরিচয় আমরা যেটা পাচ্ছি যে আপনারা লেখাপড়া করেন, ভদ্র, এবং আপনারা যে গ্রুপটা মেনটেন করেন তারা ভদ্র। এই ধরনের ছেলেমেয়েরা সাধারণত এই ধরনের মাস্তানদেরকে দেখে ভয় পায়। তো আপনি বলছেন যে এরকম একটা গালি দিয়ে যাওয়ার পর আপনি তার খোঁজ করা শুরু করলেন, এটা অত্যন্ত দুঃসাহসের একটা পরিচয়। মানে এটা কতটুকু মানে বিশ্বাসযোগ্য? এটা আসলে আমি ওই আগেই বলেছি, আমি প্রাইমারি লেভেল থেকে ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিলাম জুডোতে এবং সাথে ক্যারাটে এবং কুংফু প্র্যাকটিস করতাম এবং ওখানে শিখাতাম। আচ্ছা। সেই কারণে আমার একটা সেলফ ডিফেন্সের, আমার কাছে বড় হোক ছোট হোক 10-12 জন কোনো মানুষ খালি হাতে কোনো সমস্যা ছিল না। মনে করতাম যে না, প্রতিহত করতে পারবো। এবং তখন আপনি জানতেন না যে সেই ধরনের অস্ত্র বয়ে বেড়ায়? না, ওই মুহূর্তেও জানতাম না। তো মা বাবাকে গালি দেওয়াতে আমার প্রচন্ড রাগ হয়ে যায়। এবং আচ্ছা, আপনার বাবার সম্পর্কে আমরা অনুষ্ঠানের শুরুতে একটু জেনেছি, আমি যদি যতটুকু গোপন করে আমাদেরকে একটু বলা যায় যে উনি আসলে কি করতেন? আমার বাবা ছিলেন IPGMR এর অ্যানাটমির হেড। ওয়াও। আমার আম্মা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী জমিদার ফ্যামিলির একজন নারী। পরবর্তীতে আব্বার সাথে মুসলমান হয়ে বিয়ে করেন। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনি।
প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, যিনি আজকে এখানে আছেন এনাম সাহেব, 86 এর গল্প কিন্তু আমরা শুনছি। সেই সময়ে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটি সন্তান, এসএসসি পড়ুয়া একটি সন্তান, যিনি তার সময়ের গল্প বলছেন। একটা জিনিস কিন্তু এখন দেখবেন যে জুডো এবং কারাটে যে ব্যাপারটা, সেটা আমাদের এই সোসাইটিতে এখন পর্যন্ত ততটা, বিশেষ করে বলবো আমরা যে ততটা বিস্তার লাভ করেনি। কেবলমাত্র যারা লাক্সারি এবং একই সাথে যারা খুব বেশি প্যাশনেট হন এইসব ব্যাপারগুলোতে, তারাই এটা শিখে থাকেন। সুতরাং ওই 80-র দশকে একটা ছেলে কতটা বেশি মডার্ন ফ্যামিলির হলে এরকম একটা জিনিস আয়ত্ত করার ব্যাপারে ফ্যামিলি পারমিশন তাকে দিতে পারে। সুতরাং সেদিক থেকে বুঝতেই পারছেন যে প্রচন্ড সম্ভ্রান্ত একটা ফ্যামিলি। হ্যাঁ, জি। তো 2-3 দিনের মাথায় তাকে পাই। পাওয়ার পরে দেখি যে একদম ছোট একটা ছেলে, আগে অতটা খেয়াল করেই নাই কখনো। তো হ্যাংলা পাতলা একটা ছেলে, বয়সের ছাপও ওইভাবে পড়তো না, কিন্তু জানতাম যে সে বেশ সিনিয়র। কিন্তু তা সে এরকম করবে, তার যন্ত্রণায় গার্জেনরা প্রতিনিয়ত বলতো। এই কারণে তাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞেস করি যে, আর আমার একটা খুব ছিল যে আমার মা বাবা তুলে কেউ গালি দিলে সেই জিনিসটা আমি টলারেট করতে পারতাম না। ওকে। তো তাকে যখন জিজ্ঞেস করি তখন সে তর্কাতর্কি করে। এক সময় বাঘ বিতন্ডার মাঝখানেই ওই ধ্যানে করে যে বাদাম বিক্রি করে, জ্বলন্ত কাঠটা বের করে নিয়ে আসতে যে আমাকে আঘাত করবে। তো আমি ওই মুহূর্তেই তাকে প্রতিহত করার চেষ্টা করি এবং খুব সহজেই তার বাম হাতটা ভেঙে যায় আর কি। আর পরবর্তীতে দিন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে সে আমার বাসায় আসে। বাসায় এসে খুব খারাপ বিহেভ করেছে। আর এর মধ্যে খারাপ বিহেভ বলতে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি একটু পরিষ্কার করতেন যে কি বিহেভটা সে করেছে। অশ্লীল ভাবে গালাগালি, মা বাবা তুলে গালাগালি করে আমাকে খোঁজ করা, যেটা আর কি আপনার বাবা মার সামনে এটা করেছে। আমার মা 84-ই মারা গিয়েছিলেন। এই কারণে আমার মা নাম ধরে মাকে তুলে কিছু বললে প্রচন্ড কষ্ট পেতেন আপনি। খারাপ লাগতো আমার। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, 86 এর গল্প আমরা করছি। আমরা জানলাম এই পর্যায়ে যে 84-এই এনাম সাহেব যিনি আছেন আমাদের সাথে আজকে, যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে বসে, তার মা 1984 সালে মারা গিয়েছিলেন। আপনার মা কি আপনাকে অনেক বেশি ভালোবাসতেন? আমার মা জীবিত থাকা অবস্থায় আমার নিজের হাতে কখনো খাইনি। আম্মাই সবসময় খাইয়ে দিতেন, সবসময়, এবং প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম। আর আমার মায়ের চেহারা আর আমার চেহারা খুব মিল ছিল। জি, অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, যে পরিবেশটা এখানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই মঞ্চটিতে, এই সত্যের আসনে, সেটা আসলে না দেখলে বোঝানো যাবে না। উনি অনেক এই ঘটনার একেবারে বলা যেতে পারে যে একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত আমরা কোন অন্ধকারের মুখোমুখি হব, তবে হতে যাচ্ছে এ ব্যাপারে আমরা কেউই সন্দিহান নই। চলুন আমরা সেই সত্যের আলোয় ঝলসে দেই সে অন্ধকারটাকে। আমরা একটু জানতে চাই, যেখানে আপনি বলছিলেন যে আপনার বাড়িতে এসে আনানুর গালিগালাজ করছিল আপনার মাকে নিয়ে, তারপরের ঘটনার দিকে আমরা একটু ক্রমান্বয়ে যেতে চাই। পরবর্তীতে আমি আমার বোন থেকে সবকিছু শোনার পরে, আমার বোন ঠিক আমার পিঠে বড়, তার কাছ থেকে শোনার পরে আমি আপা আমাকে খুব ভালোভাবে বুঝতো এবং উপলব্ধি করতে পারতো আমার রেগে গেলে আর কি আমি নিজেকে যে কন্ট্রোল করতে পারি না, এটা বুঝে আমার আব্বার সাথে কথাবার্তা বলে ঢাকার বাইরে নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত রাখে। এবং ঠিক পরীক্ষার সময় এসে পরীক্ষা যেই আমি, এরপরে আমি ওই আনানুরকে অনেক খোঁজ করি, কিন্তু তাকে পাই না। আর সেভাবে আমি খুঁজতে পারিনি, কারণ ম্যাট্রিক পরীক্ষা রেজাল্ট বের হওয়ার পরে আমি নটরডেমে ভর্তি হয়ে যাই। নটরডেম কলেজে তো পড়ালেখার প্রচন্ড প্রেসার। আপনি নটরডেমের ছাত্র ছিলেন? জি। আপনারা নটরডেম সম্পর্কে জানেন, ওখানে প্রচন্ড মেধাবী স্টুডেন্ট যারা, তারাই কেবলমাত্র পড়ার সুযোগ পায় এবং প্রচন্ড কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে যেতে হয়। আজকের এনাম সাহেব সেই সময় নটরডেম কলেজের ছাত্র ছিলেন। ওকে, তারপর? নটরডেম কলেজে পড়ালেখার পরবর্তীতে যখন পরীক্ষার কাছাকাছি সময় এসে যায়, তখন আমি মাঝে মধ্যে শুনতাম যে সে আসে। তো পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল। তো এর মধ্যে আমি একটা স্লিপ করে গেছি, সরি। আমি যখন আনানুরকে হিট করা হয়, তার সাথে যে হাতাহাতি হয়, পরের দিন আমাকে মতিঝিল থানার থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তার কোনো ইন্ধন ছিল বা কি কোনো পরিচিত ছিল কিনা আমি জানি না। পরবর্তীতে আব্বা কোনো ফোন করেনি,
নিঃসন্দেহে আব্বা করবেন না, এটা আমি শিওর ছিলাম। যে আব্বা বলেছিলেন যে অবশ্যই আমার ছেলে তো অবশ্যই অন্যায় করেছে, না হলে থানা কেন যাবে, নিয়ে যাবে কেন পুলিশ। প্রচন্ড শাসন করতেন আপনাদের, যেটা বোঝা যাচ্ছে। না, আব্বা শাসন করতেন, মানে স্ট্রিক্ট ছিলেন, কিন্তু কখনো বকাঝকা করতেন না। ওকে। ফ্রেন্ডলি ছিলেন, ভালো মন্দ সবগুলোই বুঝাতেন। পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে আসে ওই এলাকারই কমিশনার সাহেব। তো ওই কমিশনার সাহেব আমাকে সেদিনই ওই থানার থেকেই নিয়ে আসেন এবং পরবর্তীতে আমাকে আমার সাথে মোটামুটি উনি দেখা সাক্ষাৎ করতেন। আমি বললাম, তখনই বলতাম যে আপনি আমাকে তো আগে কখনো এসে দেখা সাক্ষাৎ করতেন না, এখন কেন আসেন কেন? উনি বললেন, না তুমি তো এখানে প্রশিক্ষণ করাও, আর আমি এই জায়গার কমিশনার, তো তোমার সাথে একটা রিলেশন রাখলে ভালো। তো কমিশনার সাহেব পরবর্তীতে আমি যখন এরপরে এসে যাচ্ছি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন ইন্টারমিডিয়েটের নটরডেমে চলছিল, সেই সময় কমিশনার সাহেব আমাকে তার এক লোক পাঠিয়ে বলল যে আনানুর এলাকাতে আছে। তখন আমি আসলে লোক পাঠিয়ে উনি যে খবর পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন বা কি কারণ, কি তার উদ্দেশ্য, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। তো আমার মাথায় তখন ছিল যে আমার বাসায় গিয়ে সে আমার নাম তুলে গালাগালি করে এসেছে, সেই জিনিসটা প্রতিক্রিয়া হয়েছিল বিধায় আমি বললাম যে সে জিজ্ঞেস করলাম যে সে কি আসে, কোন সময় আসে, কখন আসে। এইটুকু জেনে জানলাম যে সে ওই দুপুর টাইমটায় আসে, ওই সময় যে সময়টা প্র্যাকটিক্যাল ক্লাস চলতো। পরের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আমি আলাদা একটা ড্রেস নিয়ে গেছিলাম। আলাদা ড্রেসটা কেন নিয়েছিলেন? যে নরডেমে তো আর সোবার ড্রেস পরে পরীক্ষা দিতে যেতে হবে, ওই পরীক্ষার ফাঁকে আমি বেরিয়ে চলে আসবো। চিন্তা করেছি যে নরডেমে যেহেতু আছি তাহলে আমার বোধহয় প্রশাসনিক কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে কমিশনার সাহেব আমাকে দুজন বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন আর একটা পাইপ গান দেন। এলাকার ওই সময়ের কমিশনার আপনাকে একটা পাইপ গান দিলেন এবং একটা বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। দুজন বড় ভাই। দুজন বড় ভাইয়ের সাথে। আমি একটা জিনিস একটু পরিষ্কার করে জানতে চাইবো আপনার কাছে। আনানুর তার মানে কমিশনারের আউট অফ ট্র্যাক ছিলেন, আনানুর তার প্রতিপক্ষ ছিল, ব্যাপারটা কিরকম? অবশ্যই আমি পরবর্তীতে যেটা বুঝতে পেরেছি, মানে তখন আপনি বুঝতেন না যে কেন আনানুর সম্পর্কে আপনাকে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে, তো আমি আসলে ডাউট করতে, আমি মনে করেছি যে না, বড় ভাই হিসাবে উনি আমাকে হেল্প করেছিলেন, এই জন্যই বোধহয় উনি আমাকে জানাচ্ছেন। ওকে, দেখুন এখানে বিষয়টাকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। আনানুরের সাথে ব্যক্তিগত একটা রেষারেষির পর্যায়ে চলে গিয়েছিলেন এনাম সাহেব, সেটাকে খুব সুকৌশলে কাজে লাগাচ্ছে ওই এলাকার কমিশনার, কারণ আনানুর তার প্রতিপক্ষ ছিল এবং সে যখন জানতে পেরেছে যে এই ছেলেটির দ্বারা কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়েছে হচ্ছে আনানুর, সুতরাং এই ছেলেটিকে ব্যবহার করেই তার রিভেঞ্জটি নেওয়া সম্ভব। ব্যাপারটা আসলে এরকমই। ওকে, তো আপনাকে একটা পাইপ গান দিলেন এবং দুটো ছেলের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলেন। বড় ভাইয়ের সাথে পরিচয় করলেন এবং সাথে 2 প্যাকেট কার্তুজ, যেটা পাইপ গানের ভিতরে ঢুকিয়ে শুট করতে হয়। তো বড় ভাই দুজন দেখিয়ে দিলেন আমাকে এটা কিভাবে ব্যবহার করতে হয়, আমি দেখে রাখলাম। পরের দিন শুনলাম যে সে এসেছে, ওই হিসাবে আমি কাপড়ও নিয়ে গেছি, একটা ড্রেস আলাদা, পরীক্ষার হলে গেছি। হলের থেকে এক ফাঁকে বেরিয়ে এসে নরডেম থেকে তো কলোনি সামান্য দূরত্ব, সাথে সাথে গিয়ে ওখান থেকে যেখানে রাখা ছিল আরো 3-4জন ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছিলাম, ওখানকার যারা নরডেমে পড়তো না, ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল না সেদিন। নরডেমে শুধু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমিই পড়তাম। তো পনির এবং আনানুর একটা হোন্ডা করে, এক্সেল হোন্ডা করে এসেছিল। আমি তো সামান্য সময়ের জন্য গেছি, কারণ আমার পরীক্ষায় ব্যাক করতে হবে কলোনির ভিতরে। আমাকে দেখে থেমেছে সে, থেমে যখন আমাকে দেখেছে যে পাইপ গানটা আমি বের করেছি, হাতে নিয়েছি, ও আমাকে দেখে ও হোন্ডার পিছন সিটে বসা ছিল, দৌড়ে পালিয়ে গেছে। পনিরকে বড় ভাইরা ধরে বলেছে যে কি ব্যাপার, তোমাকে না আনানুরকে আসতে মানা করে দিয়েছে, তুমি তাকে আবার এখনো প্রশ্রয় দিচ্ছ কেন? তো পনিরকে মারার কোনো উদ্দেশ্যই ছিল না আসলে। পনিরও হঠাৎ করে ওই মুহূর্তে আমাকে ওই অড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলে। আমি আর সময়ও নাই, আমার পরীক্ষার হলেও যেতে হবে। আমি বললাম যে ওকে পঙ্গু করে দিলে বা ওর পায়ে যদি গুলি করে দেওয়া হয়, যেহেতু এটা কার্টিজ ছড়ার গুলি, বলছে যে আমাকে বলেছিল যে এটাতে ওই পাখি টাখি মারা হয়, ছড়িয়ে যায়, জাস্ট আহত হবে। তো আপনাকে এটা বলেছিল কমিশনার যেটাতে মানুষ মারা যাবে না, শুধুমাত্র আহত হবে, বিভিন্ন জায়গায় সেলাই টেলাই লাগবে এরকম। ওকে, হ্যাঁ, তারপর?
তো আমি ওই মুহূর্তে তাকে ওই দিনের বেলায়, তখন বেলা 12:15 বাজে বোধ হয়, হ্যাঁ 12:15 বাজে, একটা গুলি করে, আর ঠিক একই মুহূর্তে ওই দুই বড় ভাইয়ের এক বড় ভাই তার পায়ে একটা আঘাত করে। তো ঠিক সেই মুহূর্তে সে পা ধরে বসে পড়ে, আর আমার পাইপ গান থেকে কার্টিজটা বেরিয়ে আসে, শুট হয় আর কি। ও যখন ও মাগো করে চিৎকার করেছে, নিচে বসে পড়েছে, তখন তার গলা দিয়ে গুলিটা ঢুকে যায়। ও গলা দিয়ে যখন ঢুকে যায়, তখন আমি দেখি যে তার তো জবাই করে ফেললে যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হয়েছে। দুজন বড় ভাইয়ের মধ্যে একজন বলছে যে মাথাটা ধরে রেখেছে, আর তার ঘাড়ের দিক দিয়ে শুধু চামড়াটা ঝুলে আছে, আর সামনে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি সাথে সাথে ওখান থেকে এসে পরীক্ষার হলে ঢুকে যাই, পরীক্ষা দিয়ে বেরিয়ে। দাঁড়ান, স্টপ। দিস ওয়াজ ইউর ফার্স্ট জীবনের চরম জঘন্যতম মুহূর্ত, নো ডাউট, আপনি নিজেও সেটা স্বীকার করেন। আমি একটু জানতে চাই যে ওই ঘটনা ঘটার পরে আপনি কিভাবে ঠান্ডা মাথায় এক্সাম হলে গেলেন এবং পরীক্ষা দিয়ে আপনি বের হলেন? প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ওই মুহূর্তে গাজী আজমল স্যার ছিলেন, ওনারই বই পড়তাম, আর বণিক স্যার ছিলেন জিওলজি আর বোটানি। ওনাদের সাথে খুবই ভালো রিলেশন ছিল আমার। আমি ঘামাচ্ছিলাম এটা ঠিক, আর ওই সময়টা গরমও ছিল। আমি বললাম স্যার ক্যান্টিনে গেছিলাম, তো তাড়াতাড়ি করে আসতে গিয়ে ঘেমে গেছি। তখন উনি একটাই প্রশ্ন করলেন, আচ্ছা তোমাকে তেমন কোনো প্রশ্ন করবো না। একটা প্রশ্ন করেছিলেন প্র্যাকটিক্যালের মুহূর্তে, যে মৌখিক পরীক্ষার জন্য, যে আশপাশে তোমার এককোষী গাছ, এক বীজপত্রী গাছ কোনটা দেখতে পাচ্ছ? প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 3 তলায়, আমি আশপাশে গাছ তো সব বড় বড় দেখতে পাচ্ছি। হঠাৎ করে ডাব গাছের দিকে খেয়াল হতে দেখে বললাম স্যার ডাব গাছ। ঠিক আছে যাও। তো বড় গাছের মধ্যে এক বীজপত্রী শুধু ডাবই হয়। তো এই মুহূর্তে আমাকে ছেড়ে দেয়, ওর সাথে সাথে আমি আবার বেরিয়ে এসে কমিশনার সাহেবের কাছে যাই, যে উনি কিছু টাকা দিয়ে দেন, একটু পালিয়ে যাও। আমি বললাম না স্যার পালাবো কেন, আমি তো পরীক্ষার হলে ছিলাম, কি হতে পারে, একটু টেনশনের মধ্যে কি হতে পারে, এখন কি মামলা টামলা কিছু হবে? আপনি তো বললেন মরবে না, ওনার নামটা আমি উচ্চারণ করছি না। তো যারা আমার সাথে বন্ধু বান্ধব ছিল ওরা সবাই তখনই নাকি পালিয়ে চলে গেছে, কারণ এটা এবাউট 25 মিনিটস to 30 মিনিটস এর মধ্যে পুলিশ এসে গিয়েছিল কলোনিতে। আর আমাকে আমি কমিশনার সাহেবের ওখানে যেয়ে উনি আমাকে 10,100 টাকার একটা বান্ডিল দেন। আমি বললাম, আপনি একটু আমাকে বলেন যে মামলা কিভাবে হয়, যে মামলা থানায় হয়, মামলা কারা দেয়, বাদী দিবে, নাহলে পুলিশ যদি হয় পুলিশ কেস করবে মামলা। মামলা তো লেখে বা কিভাবে কি একটু বলেন আমাকে ক্লিয়ার। মুহুরি দেখবে যে লিখতে থাকবে, মুহুরি লেখে। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আপনার একটা লোক দেন আমি থানায় যাব। উনি একটু প্রথমে ঘুরতে গেছিলেন যে তুমি আবার কিছু কি সারেন্ডার করতে জানেন না, টাকা দিয়েছেন, টাকা দিয়ে আমার নাম থাকতে পারবে না। একজন লোক দিয়ে দিল, তো ওখানে যে এফআইআরটা লেখে মুহুরি বলে না কি বলে জানি, পরবর্তীতে বুঝলাম যে না মুহুরি বলে। বললাম যে এখানে যে অনেকগুলো নাম লিখেছেন, একটা নাম তো ভুল আছে। বলে এখানে কোনো নাম ভুল নাই, সঠিকভাবেই নিয়ে আসা হয়েছে। আমি বললাম না। তো সাথে সাথে ওই সাথে যে লোকটাকে নিয়ে গেছিলাম, উনি ওই পুরো টাকাটা 10,000 টাকা 100 টাকার যে বান্ডিলটা মোদি সাহেবের হাতে দিয়েছেন। আমি বললাম যে এখানে যে একটা নাম লেখা আছে। আপনি এখানে এনাম নামটা ব্যবহার করছেন, এটা আপনার ছদ্মনাম, আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থে প্রথমেই বলে নিয়েছি। আর আপনার আসল নামটি যেটা ওখানে লেখা ছিল সেটা আপনি বাদ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন। অক্ষর পাল্টিয়ে দিয়েছেন, শুধু একটা অক্ষর পাল্টিয়ে দিয়েছিলেন, আপনার আসল নামের যে কোনো একটা অক্ষর আপনি পাল্টিয়ে দিয়েছিলেন। আর বাকি যে নামগুলো ওখানে ছিল, মানে যেটা তৈরি করছিলেন, মামলাটা কারা দিচ্ছিলেন? পুলিশ দিচ্ছিলেন অথবা বাদ দিচ্ছিলেন? পুলিশ নিজে দিচ্ছিলেন। ওকে, তাহলে বাকি যে নামগুলো ছিল এগুলো আসলে কার নাম ছিল? ওগুলোর মধ্যে আমার আরেক ফ্রেন্ডের নাম ছিল, সেও ছিল না। তো ওখান থেকে আমার নামটা আর কি সেভ করে আমি থেকে যাই। আপনি
একটা জিনিস তো সত্য যে এই যে ঘটনাটা বর্ণনা আপনি দিলেন খুব ছোট করে হলেও, বর্ণনার সময় আপনার এক্সপ্রেশনটা আমি দেখতে পাচ্ছি যে আপনি কি ফিল করছেন নিজের মধ্যে আজকের এই 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 জীবনের এই পড়ন্ত বয়সে এসে। আপনি একটু আমাকে বলেন যে এই যে দুরন্ত সাহস, 18 বছর বয়স তখন আপনার, এতটা সাহস একটা ছেলের মধ্যে, এটা কিভাবে আপনি কি ফিল করতেন ওই সময়টাতে? অসম্ভব মনে হচ্ছে আমার কাছে। আমি সবচেয়ে বেশি ভয় পেতাম থানা পুলিশের, তো ভয়ের পেয়েছিলাম যে আব্বা জানলে আব্বা হয়তো আমাকেই মেরে ফেলবে। এই জিনিসটা সবচেয়ে বেশি, ফ্যামিলির ব্যাপারটা ভয় পেয়েছি যে আমাকে নর্মাল থাকতে হবে, ফ্যামিলিতে কোনোভাবে যেন জানতে না পারে। নর্মাল থাকাটা যেভাবে পারি নিজেকে নর্মাল রাখার চেষ্টা করি। কিন্তু যখন খুনটা হলো ওখানে, আপনার ভুলবশত বা যেটাই বলি না কেন, যখন গুলিবিদ্ধ তিনি হলেন ওখানে, ওই মুহূর্তে দুজন লোক, কমিশনারের লোক ছিল ওই মুহূর্তে ওখানে। তারা, আপনি বলছিলেন যে তারা কেউ গলা ধরেছিল বা পুরো গলাটাই ওখান থেকে একদম বিধ্বস্ত অবস্থায়, ওই দুজনকে ওই মুহূর্তে দৌড় দিয়ে পালিয়েছিলেন নাকি আলটিমেটলি আপনি তো পরীক্ষা দিতে চলে আসলেন? আমি পালিয়েছিলাম, ওরা কি করেছে আমি নিজেও বলতে পারবো না। আপনি বন্দুকটা সাথে নিয়ে পালিয়েছিলেন? না না, আমি ওখানে ফেলে সবকিছু ফেলেই চলে এসেছিলাম। ওনারা নিয়ে ওখান থেকে ওগুলো সবকিছু সরিয়ে, এমনকি কার্টিজে করলে একটা খোসা পড়ে যায় সেটাও পুড়িয়ে নিয়ে নিয়েছিলেন। তার মানে ওই লাশটার কি হয়েছিল, কি অবস্থা, আপনি কিচ্ছু জানেন না তখন পর্যন্ত? জি না। টার্গেট ছিল আনানুর, কিন্তু খুন হয়ে গেল আনানুরকে যিনি প্রশ্রয় দেন, পুনির, যাদের সাথে আপনার কোনো সমস্যাই ছিল না এক অর্থে বলা যেতে পারে, সেই পুনির। তারপর এরপরে আমি ছিলাম এলাকাতেই। আমি ওই বিকালবেলা হেঁটে যাচ্ছিলাম কলোনিতে, মাগরিবের আজান দিয়ে দিবে ভাব। আর মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে, মাগরিবের আজানের আগে আমার ঘরে পৌঁছাতে হবে। এটা আমার মানে ঘরের নিয়মই ছিল যে মাগরিবের আজানের সাথে সাথেই যেন আগে যেন পৌঁছাই, নামাজ পড়তে হবে। ওই মুহূর্তে আনানুর এবং তার দলবল আটকে ফেলে আমাকে রাস্তার মধ্যেই। ল্যাঙ্গুয়েজটাই ছিল স্ল্যাং, মানে মুখের বুলিটা ছিল গালাগালি দিয়েই কথাবার্তা বলতো। আর তখনও বারবার না করার পরে ওই প্রথমে মারতে চায়। তো আমি যখন দেখেছি তার কাছে একটা রিভলভার, আমার তো হচ্ছে মারতে তো চেলেই হবে না, গায়ে লাগতে তো হবে। আমি আগে রিভলভার দিয়ে গুলি করলে তো ওটা তো আমাকে আগে, অস্ত্র যার হাতে আছে, আমাদের যেটা প্রশিক্ষণ আছে যেটা, সেটার থেকে অস্ত্রটাকে আমি আগে নিরস্ত্র তার হাত থেকে সরিয়ে ফেলতে হবে। বা ছুঁড়ে পড়ে গেছিল, তারপরে সেখান থেকে নিয়ে। আর আমি ক্যারাটিতে করতাম, প্র্যাকটিস করতাম, কুংফু করতাম এবং ক্যারাটিতে যথেষ্ট ভালো ছিল। আমার কিক থেকে শুরু করে মানে যাই শিখেছিলাম খুব ভালোভাবে শিখেছিলাম, যে একটা পাঞ্চ করলে বা একটা কিক করলে দ্বিতীয়টা করার প্রয়োজন পড়তো না। আর আমাদের আসলে উইক পয়েন্ট গুলাতেই হিট করানো শিখাতো, যে সমস্ত যে হিট করলে সবসময় উইক পয়েন্টেই লেগে যেত। এই কারণে কোনো সমস্যা হয়নি আমার। এদিক দিয়ে তারা বাসায় যেতে হবে, যত শর্ট টাইমের ভিতরে তাদের পরাস্ত করে বাসায় পৌঁছাতে পারি সেই চিন্তাটা করেছিলাম। আর ওরা ছিল আসলে নেশা পানি করতে বোধ হয়, যে হালকা লাগলেও দেখা গেছে যে আমি মনে করেছি যে এটা তো বোধ হয় খুব বেশি জোরে লাগেনি, কিন্তু দেখলাম যে পরে কাতরাচ্ছে। দেন অস্ত্রটা আমি উঠিয়ে নিয়ে দৌড় দিয়ে যে বাসায় যাওয়ার পথেই কমিশনার সাহেবের ওখানে ওনার যে ওই লোক ছিল তার হাতে দিয়ে আমি বাসায় চলে আসি। এর পরের দিন আবার কমিশনার সাহেব আমাকে ডাক দেন। তার মানে অস্ত্রটা আপনি ওখান থেকে তুলে নিয়ে আসেন, কিন্তু আপনি এই 7 থেকে 8 জনকে, লাইক সিনেমাটিক একটা গল্প আমরা শুনছি এখানে, এরকম মনে হচ্ছে 7 থেকে 8 জনকে আপনি পরাস্ত করলেন, এবং সেটা আপনার কুম্ফু ক্যারাটে আপনি যেটা জানতেন সেটার মাধ্যমেই। জি। এরপরে কমিশনার সাহেব আমার সাথে মাঝে মধ্যেই বাসার নাম্বারে ফোন করে ডাক দিতেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে 88-এ সেই মুহূর্তে কমিশনার সাহেব একটা গাড়ি দিয়ে দিয়েছিলেন যশোরের সাইডে যাওয়ার জন্য। আর যশোরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল পাকশিতে, ঈশ্বরদীর পরে যে পাকশি, আমি শুনেছিলাম যে এটা লাইক এ গার্ডেন, খুব সুন্দর জায়গা। তো ভ্রমণের অভ্যাসটা অনেক আগের থেকে ছিল, তো সুযোগ পেয়েছি, ওই হিসাবে আমি বাইরে বেড়াতে গেলাম। কমিশনারের ব্যাপারটা একটু পরিষ্কার করবেন যে কমিশনার তো আপনাকে একটা বড় রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং সে আপনি যখন একের পর এক দুটো অপরাধ করলেন আপনি, এবং দুটো অপরাধ যখন আপনি করলেন, এক ধরনের অপরাধে আমি বলবো প্রথমটা তো একটা ভয়াবহ অপরাধ, দ্বিতীয় অপরাধ ঠিক বলবো কিনা আমি জানি না, কারণ আপনি বিপদে পড়েছিলেন এবং আপনাদের যে জুডো বা কারাটে বিদ্যা সেখানে তো রয়েছে আত্মরক্ষার একটা বিষয়, সেখান থেকে তো আপনি এটার একটা এথিক্যাল পয়েন্ট তো আছে, কিন্তু যে পিস্তলটি আপনি তুললেন সেটা আপনি কমিশনারের কাছে জমা দিলেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে উনি কিভাবে দেখতেন, উনি আপনাকে কি বলতেন?
সাহস দিতেন এবং আরো সাহসিকতার পরিচয় যেন দেয় সেই জন্য প্রলুব্ধ করতেন। কিরকম? যে বেশ করেছে, খুব ভালো করেছে, এরকম সমাজের কীট ধ্বংস করে ফেলাই ভালো, এই বিভিন্ন রকম বাক্যবচন। আর আমি বললাম, না ভাই, আমি তো আর এই পথে বা এরকম কিছু করতে ইচ্ছুক না। আমার সামনে পড়ে গিয়েছে বিধায় আত্মরক্ষার জন্য এসেছি, আর আমি এটা নিয়ে কোথায় যাব? এই জন্য আপনার হয়তো দরকার লাগতে পারে, আপনাকে দিয়ে যাই, আপনার কাছে থাকলে ভালো হবে। পরবর্তীতে আমি জানতে পারি যে সে ছিল কমিশনারের এন্ট্রি ব্লক। এন্ট্রি ব্লক? হ্যাঁ। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে পাকশিতে বেড়াতে যাই। পাকশিতে যাওয়ার পরে ওখানে ছাত্র মৈত্রী করে এক ছেলে, বিদ্যুৎ নামে এক ছেলের সাথে পরিচয় হয়। তো প্রথমে জানতাম না যে এই বিদ্যুৎ এই দিকে যে কমিশনার সাহেব এবং ওনাদের যে লোকজন আছে তাদেরই পরিচিত। তো বিদ্যুতের সাথে খুব ভালো সখ্যতা হয়। সে পরবর্তীতে ঢাকায় আসলেও দেখা সাক্ষাৎ করে। তো সেখান থেকে ব্যাক করি। ব্যাক করার পরে একবার একটা জায়গায় আমি গুইবাগে খেলতে গিয়েছিলাম ব্যাডমিন্টন শীতকালে। গুইবাগে থেকে আসার সময় ওই আনামের ছেলেটা আমাকে আবার একবার অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমার স্যান্ডেল পরে কেস টেস খুলে আমি ব্যাগে ঢুকিয়ে স্যান্ডেল পরে ব্যাক করছিলাম। তো ওই ছুরি টুরি সামুরাই টালওয়ার জাতীয় জিনিস দিয়ে অনেকেই ছিল ওই মুহূর্তে। আমার সাথে ছিল আমার আরেকটা ফ্রেন্ড, সেও আমার সাথে ক্যারাটে প্র্যাকটিস করতো। সেই সময় আমার বাম পায়ে একটা কিক করি যখন, তখন তার কোনো ধারালো অস্ত্র দিয়ে ওটা পড়ে যায় ঠিকই, কিন্তু আমার পায়ের ওখান দিয়ে কেটে যায়। এটা নিশানা আছে। পায়ের আপনার নিশানা আছে এই মুহূর্তে? ওকে, প্রিয় শ্রোতা, এই ছবিটা আমরা তুলছি এই মুহূর্তে এবং কিছুক্ষণের মধ্যে আমরা এটা ফেসবুকে দিয়ে দিব। তবে তার আগে আমাকে একটু আরেকটা জিনিস পরিষ্কার করতে হবে যে উনি বলছিলেন যে ধারালো চাকু ছুরি এসব দিয়ে আঘাত করে, নাকি সামুরাই আপনার কাছে ছিল? কোনটা আসলে? ওর কাছে ছিল, ওদের কাছেই ছিল, অনেকেই ছিল। বেশ। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম দুজন। দুইজন? আর ওরা কজন ছিল? বোধহয় 11-12 জন বা 13 জন এরকম ছিল। 11-12 জনের মতো ছিল। আপনার সাথে যে ফ্রেন্ডটা ছিল সে কি কারাটে জানতো? হ্যাঁ, সেও কারাটে জানতো। ওকে, তার মানে এই আপনারা দুজন বাকি 11 জনের সাথে মোকাবেলা করছেন ধারালো অস্ত্র ছুরি এসব দিয়ে। আমরা সিনেমাতে দেখেই থাকি এরকম, যে জ্যাকি চ্যানের মুভি বা অন্য কোনো জায়গাতে, যেগুলো আমাদের কাছে সিনেমাতেই সত্য মনে হয়, কিন্তু বাস্তব জীবন এটা আদৌ সত্য কিনা সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন চলে এসছে এই মুহূর্তে ফেসবুকে, যে আপনারা 11 জনকে মোকাবেলা করছেন দুজন। না, সম্ভব। আসলে জুডো এবং ক্যারাটি এবং কামফুটা তো জুডো আর ক্যারাটের সংমিশ্রণ। আর স্পেসিফিক ভাবে যদি আলাদা আলাদা কেউ প্র্যাকটিস করে, তাদের কাছে 11 না 20 জনও কোনো ব্যাপার না। ওকে, তো আপনারা 11 জনকে মোকাবেলা করলেন? হ্যাঁ, 11 জনকে মোকাবেলা করলেও আমরা দুজনেই আঘাতপ্রাপ্ত হই। ও হাতের মধ্যে প্রায় 7-8টা শিলি পরে, আর আমি তো আর শিলি দিতে পারিনি। বাসায় ভয় পেয়ে আমি হাসপাতালেই বা যাবো কিভাবে, হাসপাতালে কোন ডাক্তার দেখাবো, কোনো আব্বার ছাত্র হয়ে যায় কিনা, আমি নিজেই নিজেরটা সিলাই করি। খুব অন্যরকম একটা দ্বৈত সত্তা আছে। বাসায় সে ভালো ছেলে সাজার জন্য নিজে সেলাই করছে, বাইরে আবার ধীরে ধীরে সে একটা অপরাধ জগতের ভেতরে ওতপ্রোত ভাবে জড়িয়ে যাচ্ছে। অদ্ভুত। এটা কি আমরা এই সত্তাগুলোকে আমরা আবিষ্কার করার চেষ্টা করি যাহা বলিব সত্য বলিবতে। আপনি নিজে সেলাই করলেন কিভাবে? 4টা সেলাই দিলাম, কিন্তু এই গিট যে প্রতিটা সেলাইয়ের পরে দিতে হয় সেটা আর দেয়নি। ওই জুতা সেলাই করতে যেভাবে একটানা সেলাই করে দিয়ে গেছিলাম। প্রিয় শ্রোতা, আমরা ছবিটি দিয়ে দিয়েছি ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনি সেই পা নিজে সেলাই করলেন পরিবারের হাত থেকে বাঁচার জন্য। তারপর এর পরবর্তীতে 91-এ এর মধ্যে আমি মেডিকেলে পরীক্ষা দিই। মেডিকেলে পরীক্ষার সময় আসলে MCQ পরীক্ষা হয়েছিল, মাল্টিপল চয়েস কোশ্চেনের 150টা প্রশ্ন ছিল। 150টা প্রশ্নের মধ্যে তখন প্রথম এইটাই মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রশ্ন হয়েছিল। তখন দেখলাম যে এক একজন 3জন 4জন করে কেউ মেডিকেল পরীক্ষা দিয়ে দিয়েছে, কেউ বুয়েটের টিকেছে। এরকম এক এক সাবজেক্টের জন্য 3-4 জন করে নিয়ে ABCD এভাবে করে বসিয়ে পরীক্ষা দিচ্ছে। আমি আর পরীক্ষা আগে দেইনি। বেরোনোর সময় খাতা জমা দিলাম, দেখলাম যে প্রফেসর সালাম সাহেব আছেন। সালাম সাহেবকে প্রফেসর সালাম চাচা বলতাম। চাচা, এটার পরীক্ষা দিয়ে কি হবে? আমার 150টার মধ্যে 145টা বা 44টা হবে, 100% শিওর। কিন্তু যারা দিচ্ছে তাদের তো সবগুলোই হবে, কারণ ওরা তো
মেডিকেল স্টুডেন্ট এক একজন আনছে, এ হলে একটা আঙ্গুল তুলে দিচ্ছে, বি হলে দুটো আঙ্গুল, এভাবে করে ওদের তো 100% রাইট হবে, ওরা কি ডাক্তার হবে না অন্য কিছু হবে, এই বলে আমি ছিঁড়ে দিয়ে এসে করেছি রেগে গিয়ে। মানে এটা আসলে ঠিক হয়নি, কিন্তু ওই যে যেটা মনোভূত হতো না, রেগে যেতাম, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। তো সালাম চাচা বললেন যে তোমার বাবা তো বললো না, বাবা ফ্রেন্ড ছিলেন, বাবার নাম ধরেই বলেছেন। বাবার ফোনটাও আর কি নিজেও কিনেননি, আমার ওই পিয়নকে দিয়ে আনিয়েছিলেন, যাতে আমার ছেলে যে পরীক্ষা দিচ্ছে এটা পিয়ন না জানুক। যাক, আমার পরীক্ষা দেওয়া হলো না। তখন আমি তো ইন্টার পর্যন্ত সায়েন্সে ছিলাম, দেন আমি চলে গেলাম হচ্ছে কমার্সে, ঢাকা সিটি কলেজে। পাস করে বেরোলাম 91-এ। আব্বা মারা গেলেন 91-এ সেপ্টেম্বরের 22 তারিখে। আব্বা মারা যাওয়ার পরে বড় ভাই সেপারেট হয়ে গেছিলেন ভাবিকে নিয়ে, আব্বা থাকতেই। বোন তখনও লাস্ট ইয়ার ইন্টার্নি চলছিল। পরবর্তীতে আব্বা আমেরিকাতে চলে যায়, আর এখানে আমি, আমার মেজো ভাই আর ছোট ভাই থাকি ঢাকায়। তো মেজো ভাই আব্বা রিটায়ার করার পর থেকে তখন থেকে নবপুরে চাকরি করতেন, আর আমি টিউশনি করতাম, নাইট স্কুলে পড়াতাম ম্যাট্রিকের পরের থেকেই। আর তখন ভাইয়ার বিয়ের জন্য বলা হচ্ছিল মেজো ভাইয়াকে, তো মেজো ভাইয়ার বিয়ের পক্ষপাতিত্ব ছিল না, অনেক বলা টলার পরেও করে না, পরে বলে তুই কর। আপনাকে বলছিল বিয়ে করার জন্য? আমি বিয়ে করবো কাকে, দেন যেভাবেই হোক, ওই আমার একটা ভ্রমণের অভ্যাস ছিল। একদিনের পরিচয় হয়েছিল আমার এক ফ্রেন্ডের সাথে জামালপুরে। সেইখানে এক ফ্যামিলিতে মেয়ে ছিল বড়, তার বিয়ে হচ্ছিল না। আসলে আমার ফ্রেন্ডটাই আমাকে বেশি ইসে করে উদ্বুদ্ধ করে এই ব্যাপারে, যে সিম্প্যাথিটা গ্রো করায় ওই মেয়ের প্রতি। আমি হুট করেই বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে আমি আসলে কি কাজ করব বা কিভাবে কি করব, এই ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকি। তাহলে আপনি তো পরনির্ভর হয়ে গেলেন আপনার ভাইদের উপরে, সে অবস্থায় বিয়ে করে ফেললেন, ভরণ পোষণটা কে দিত? না, ওই পরনির্ভরশীল হইনি। ওই যে টিউশনি আমি কন্টিনিউয়াসলি করতাম, 11টা টিউশনি করতাম। 11টা টিউশনি করতেন আপনি, এবং ছেলে মেয়েদেরকে জুডো কারাটে শেখাতেন, ওখান থেকেও কিছু আয় হতো? ওকে, তারপর? এদিক দিয়ে আমি দেখছি যে আনানোর প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, সে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। এমনকি আমি যেহেতু কলোনিতে ছেড়ে দিয়েছি, তারপরেও যেখানে বাসা ছিল আমার, আমরা যে বাসায় থাকতাম, সে এলাকাতেও তার বেশ প্রভাব বিস্তার ছিল। এক প্রকার সে আমাকে মেরেই ফেলবে এরকম একটা চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ সে যেহেতু আমাকে মেরে ফেলবে, তাই তার ব্যাপারটাও আমি জানার চেষ্টা করি, যে সে রামপুরাতে থাকে, এবং রামপুরাতে আরেক ফ্যামিলির সাথে যখন খোঁজ খবর নিতে যাই, জানি যে এক ফ্যামিলিতে গরু পালতো, গাই গরু, 2টো গরু ছিল। ওই ফ্যামিলির 3 ভাই ছিল, মা বাবা নিয়ে ওখানে থাকতো ভাড়া। 2টা গরুর থেকে ওই লিটার করে, বোতলে করে তারা বেশ ভালো ভাবেই চলতো। কিন্তু যেটা আমি জানতে পারি যে ইনকাম যেখান থেকেই হতো না কেন, সেখান থেকে একটা ট্যাক্স বসিয়ে দিত, চাঁদা তুলতো, যে যেখান থেকে যেভাবেই হোক তাকে দিতে হবে। হ্যাঁ। রাজনৈতিক বিভিন্ন রকম তার ক্ষমতা ছিল। তো ওই 3 ভাইয়ের দিবে না শুনে এক সময় আনানুল ওই একটা গরু পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। এই কথা শোনার পরে আমি ওই রামপুরাতে যাই, গিয়ে ওই 3 ভাইয়ের সাথে কথাবার্তা বলি, আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা আছে ওরা এত মানে গ্রামের ছেলে পেলে, কিন্তু গরু মেরে ফেলাতে, পুড়িয়ে ফেলাতে তাদের এত হিংস্র হয়ে গেছে যেটা কল্পনা করা যায় না। তাদের মা বাবাকে বাড়িতে পাঠিয়ে দিল, দেশের বাড়িতে। তারা বললো যে এই বাসায় থাকে, তাদের পিছনেই থাকতো আনানো। বললো যে আমরা 4-5 দিনের মধ্যেই তারা প্ল্যান করলো যে ওরা ওকে ধরে যা করার করবে। তা আমিও থাকলাম যেই দিন তারা প্ল্যান করেছে রাত্রেবেলা, যে আমারও জীবন অতিষ্ঠ করে ফেলেছে, যে আমি কোনোভাবে সুস্থভাবে কোনো জায়গায় কোনো নিশ্চিন্তে কোনো কিছু করতে পারছি না, যে একটা কিছু চাকরি বাকরি করবো সেটাও করতে চেষ্টা করছি, যে মতিঝিলের দিকে গেলেই আমার প্রিপারেশন, মেন্টালি কনসেন্ট্রেশন দিতে পারছি না। এই কারণে তাদের সাথে অ্যাড হই এক প্রকার, সত্যি কথা বলতে। আর সাথে আমার
যে কোনো ব্যাপারে কমিশনার সাহেব তো আছেনই। সাপোর্ট দিতেনি। হ্যাঁ, যদিও উনি ওই মুহূর্তে কমিশনার ছিলেন না, তো তখন উনি এমপি সাহেব যে ছিলেন ওই এলাকার, এমপি সাহেবকে দিয়ে সাপোর্ট দিতেন। ওকে। তো রাত্রিবেলা 11:30 15:30 বাজে আনামুন নেমেছে। আমরা তাদের গোয়াল ঘরের পাশেই গলি দিয়ে পিছনের রোডে থাকে, সামনের রোডে তাদের গোয়াল ঘরটা, মাঝখান দিয়ে একটা গলি আছে প্যাসেজের মতো, যে ওই বেরিয়ে এসে সামনের একটা দোকান থেকে সিগারেট নিতে হয়। তো ওরা বললো যে এই দোকান থেকে সবসময় ওই ছেলে সিগারেট নেয়। তো ওই ছেলে সবসময় তো অস্ত্র নিয়েই থাকতো, চলতো ফিরতো। তো অস্ত্র নিয়ে তার বন্ধুর কাছে বোধহয় ছিল অস্ত্রটা। ওই বন্ধু ওই 4 দিন ঘিরে ধরার সাথে সাথে রাত্রেবেলা তার সাথে যে বন্ধুটা ছিল অস্ত্রটা বের করতে বলছিল, ওই অস্ত্র বের করে সে আর কোনো দিকে না তাকিয়ে ওই দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে ব্যাক সাইডে। এরপরে আমাদের হাতের কাছে কিছু ছিল না, দোকানে ছিল হচ্ছে সুপারি কাটা 80। ওকে ধরে 4 হাত পায়ের রগগুলা 80 দিয়ে কেটে ফেলি। আপনি? ওরাও কাটে, তাকে ধরে রাখি আর কি, আটকে আপনি ফেলে। তাকে ধরে রাখেন আর ওরা রগগুলো কেটে দেয় যাবে। হ্যাঁ, তো আমি তখন আমার কাছে মনে হয়েছে যে ভালো মানুষ হিংস্র হলে কি হতে পারে। ওরা তো সাধারণ মানুষ ছিল, ওরা তো একেবারে মাঝখানে সাধারণ গ্রামে গঞ্জের মানুষ। কিন্তু এই জিনিসটার পরের থেকে আমার একটা ওই মামলা হয়ে যায়, আমার নামে হওয়ার সম্ভাবনা। ওই হিসাবে আমি আবার এমপি সাহেবের কাছে যাই, যে যেহেতু বাসার আশপাশেই আর তার ফ্রেন্ড চিনে দেখেছে আমাকে, সে আমার নামও জানে। তো এমপি সাহেবের কাছে যাওয়ার পরে এমপি সাহেব মোটামুটি বলল যে ঠিক আছে, তোমাকে সমস্যা নাই, তুমি যশোর চলে যাও, আগামী দিক দিয়ে তোমার মামলা দেখছি। আপনি তখন বিবাহিত? হ্যাঁ, আমি তখন বিবাহিত, কিন্তু ওয়াইফকে উঠিয়ে নিয়ে আসিনি। জামালপুরে আছে উনি? জামালপুরে আছে। এবং আপনি যেটা বলছিলেন যে আনানুরের হাত পায়ের রগগুলো কেটে দেওয়া হলো, উনি কি বেঁচে ছিলেন? না, ওই স্পটেই, মানে যতক্ষণ না পর্যন্ত তার শ্বাস, মানে রক্ত চতুর্দিক দিয়ে 80 দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলে দেওয়া হয়। হাত পা টুকরো টুকরো করে ফেলা হয়? না, হাত পা টুকরো টুকরো না, যতগুলো রগ আছে আর কি, হাতের ভেইন গুলা, পায়ের রগ, হাতের ভেইন, গলার রগ, সবই ছিঁড়ে টেনে আর কি, 80 যেটা সুপারি কাটে ওটা। আর ওই জিনিসটা দেখে আসলে আমার ভিতরে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে কেন জানি মনে হয়েছে ওই মুহূর্তে। আর সবচেয়ে বড় কথা, আশ্চর্য হলেও সত্যি, পুরা শাহজাহানপুর বাসাবো মতিঝিল এজিবি কলোনিতে প্রায় শখানেক বাসায় বোধহয় মিলাদ করিয়েছে এবং মিষ্টি বিতরণ করেছে মানুষ। কত সালের কাহিনী এটা? 92-তে। 1992 সালে। আনানুর নামে কি সে পরিচিত ছিল, নাকি এখানে আপনি ছদ্মনাম ব্যবহার করছেন? আনানুর নামে পরিচিত ছিল সে। ওকে, হয়তোবা 1992 সালে যারা ঢাকা শহরে শুনছেন, মতিঝিলের এজিবি কলোনি বা আশেপাশে আনানুর নামের একজন সন্ত্রাসীর অত্যাচার, এবং তাকে মেরে ফেলা হলো এইভাবে। এবং তারপরে উনি বলছেন যেটা, যে 150 পরিবারে নাকি মিলাদ পড়ানো হয়েছে। যারা শুনছেন, যারা সত্যের সাক্ষী, তারা হয়তো বুঝতে পারবেন যে কোন ঘটনার বর্ণনা তিনি দিচ্ছেন। ওকে, তারপর? তো এমপি সাহেব আমার ওই দিক দিয়ে মামলা হয়েছে কি হয়নি সেগুলো কিছুই জানি না, হয়নি। আমি পরবর্তীতে যেটা বুঝেছি, উনি বলেছেন যে উনি সবকিছু দেখেছেন, করেছেন, এদিকে যশোরে পাঠিয়ে দিয়েছেন। যশোরে পাঠিয়ে বলেছে যে তোমার যেহেতু এরকম অবস্থা হয়েই গিয়েছে, তুমি তো অনেক কিছুই পারো, অস্ত্র চালানোটা শিখে রাখো। এমপি সাহেব বললেন? হ্যাঁ, তো সেখানে যশোরে যাদের কাছে পাঠিয়েছে তাদের আসলে একজনের কাছে, 2জন ব্যক্তির কাছে পাঠিয়েছে, 2জনকে চিনি, এছাড়া কাউকে আমি কোনখানে নিয়ে গেছে, কারণ তারা চোখ বেঁধে নিয়ে যায়, চোখ বেঁধে নিয়ে যে যেখানে ঢুকায় সেটা সম্ভবত মাটির নিচে কোনো জায়গা, যেখানে প্র্যাকটিসটা করানো হয়। ওকে। আর ঢাকা শহরে যেমন বিভিন্ন অস্ত্রগুলা আস্ত না হলেও রাইফেল কেটে কেটে ব্যবহার করা হয়, যেটাকে কাটা রাইফেল বলে, সেখানে কোনো কাটা টাটা নাই, সব আস্ত, একদম পুরো পুরো অস্ত্রটাই। সেখানে আমি 21-22 দিন না 23 দিন ছিলাম, সঠিক খেয়াল নেই। আমি মোটামুটি আমাকে বড় অস্ত্র, ছোট অস্ত্র সব কিছুই চালানো শিখায়। 9mm পিস্তল, রিভলভার, 38, 5 স্টার পিস্তল, 2 বোর রাইফেল, 303 রাইফেল, পাকিস্তানি সেকেন্ডার 32, এগুলো চালানো শিখায়। আর ওরা 23 দিনের মাথায় বললো যে আপনি তো
একজন আপনি করে বলতো আর সবাই তুমি করে বলতো। তুমি তো বেশ ভালোই পারো। সবচেয়ে বড় কথা, অস্ত্র চালানোর পরে এখন যেটা উপলব্ধি করি, উচিত না। একটা অস্ত্র থাকলে মানুষ নিজেকে অনেক কিছু মনে হয় বা অনেক কিছু করা যায় এরকম মনে হয়। যে এই জিনিসটা আমাদের যেটা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটা সম্পূর্ণ বিপরীতমুখী, একটা প্রোটেকশনের জন্য, একটা ধ্বংসের জন্য। আপনি জুডো এবং কারাটের লোক ছিলেন, ওখানে প্রচন্ড রকম ফিলোসফিক্যাল একটা ব্যাপার রয়েছে যে কখনোই প্রতিপক্ষ কাছ থেকে শুধুমাত্র নিজেকে সেভ করার জন্য আত্মরক্ষার কৌশল হচ্ছে এগুলো। কিন্তু আপনি তো জানতেন যে ধীরে ধীরে আপনি জড়িয়ে যাচ্ছেন একটা একটা বিশাল একটা নেটওয়ার্কের সাথে, একটা অপরাধ চক্রের সাথে। সেই সময়টা আপনি সাবালক ছিলেন, কারণ আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনার 18 বছর বয়স হয়ে গিয়েছে। আপনার ওই সময়টাতে বিবেক কি কাজ করতো, কি ফিল হতো আপনার? ওই মুহূর্তে আসলে আমি বুঝে উঠি নাই যে আমাকে কোনো ট্র্যাপে কেউ ফেলার চেষ্টা করছে বা কেউ ইউজ করবে, এরকম কোনো চিন্তাধারাই আসেনি। যে একটা শখের জিনিস, এই জিনিসটা শিখলে সমস্যা নাই, এইভাবে শিখে ফেলেছি। যে এত অল্প সময়ে শিখে ফেলেছি যেটা নিজেই বুঝতে পারিনি। তো এমপি সাহেব পরবর্তীতে ঢাকা আসার পরে ইলেকশনের সময় আমাকে রাখে। আর এলাকায় প্রাধান্য থাকতে গেলে যেভাবে প্রাধান্য বিস্তার করতে হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, সে আর সবচেয়ে বড় জিনিস ছিল আমার, যেহেতু ফাইন্যান্সিয়ালি সে হেল্পটা করতো, খুব ইনডিরেক্টলি হেল্প করতো, যেটা আমি বুঝে উঠতে পারিনি ওই মুহূর্তে, যেটা পরে বুঝতে পেরেছি। যে একটা প্রতিষ্ঠানে আমাকে যেতে বলতো, বসতে বলতো, বসে অ্যাকাউন্ট সেকশন গুলা দেখে রাখতে বলতো মতিঝিলেরই। আমাকে ওই সময় তিনি 25,000 থেকে শুরু করেন দেওয়া প্রতি মাসে? মাসে, যেটা আমার বাবা বেঁচে থাকতো তো আমি কখনো শুনিও নি, জানতাম দেখিও নি যে আব্বা এত টাকা স্যালারি পেতেন, এটা জানতাম না। তো ওই মুহূর্তে আমার আসলে ব্রেনে ক্যাচও করেনি, যে মনে করতাম যে হ্যাঁ সকাল থেকে শুরু করে 8টা পর্যন্ত সমস্ত মার্কেটিং সাইটটাও দেখাতে বলছে আমাকে, অ্যাকাউন্ট সেকশনটাও দেখতে বলছেন, ওনারই প্রোডাক্ট, আমি উদ্যোগ রাখছি। কি প্রোডাক্ট ছিল এটা কি বলা যাবে না? মার্কেটিং একটা প্রোডাক্ট, কি বেশ কিছু প্রোডাক্ট প্রসাধনের। প্রসাধনের এগুলো মার্কেটে সেল করতে হবে? হ্যাঁ, সেল আমার করতে হতো না, সেলটাও আমার আন্ডারে দিয়েছিলেন মার্কেটিং এর, কিভাবে মার্কেট নিয়ন্ত্রণ করতে হবে। আর আমার একটা পরিচিত ছিল, যেহেতু এই এলাকায় খুব সহজেই আমি ওইখানে ফকিরাপুল বাজার থেকে শুরু করে মতিঝিল কলোনি, কাঁচা বাজার, খিলগা বাজার, এইসব বাজারগুলোতে আর কিভাবে পলিসিগুলা কিছু বিপণনের উপরে, যেহেতু আমি কমার্স লাইনে চলে গিয়েছিলাম লাস্টলি, যে থিওরি গুলো ছিল সেগুলো আমার বেশ ভালোভাবে, আমি নতুন নতুন থিওরি দিতাম। এরপরে আমি আস্তে আস্তে কলোনির খলিল গার্মেন্টস নামে একটা গার্মেন্টস আছে, এখন না, এখন গার্মেন্টস আছে ঠিকই, কিন্তু সেটা খলিল গার্মেন্টস নামে নেই, সাততলা। ওই গার্মেন্টস এর টোটাল 2টা গ্রুপ ছিল, তারা ব্যবসা করতো। ওই 2টা গ্রুপের ভিতরে একটা গ্রুপের সাথে আমাকে অ্যাড করে দেন, যে ও এই ব্যবসাটার ডিটেলসটা দেখবে, তোমাদের যেটা দেওয়া সেটা দিবে। তো এই 2 গ্রুপের ভিতরে ছিল হচ্ছে দা কুমড়া সম্পর্ক। তো আমি ওই ব্যবসার সাথে ওইভাবে খুব একটা রিলেটেড হইনি, বাট ওদের ভিতরে যে এত বেশি দা কুমড়া সম্পর্ক, একজন আরেকজনকে পেলে মেরে ফেলবে এই এক গার্মেন্টস এর জন্য, এটা মাথায় আসেনি। যে কোনো এক সময় সারা রাত তাস টাস খেলেছে নাকি, সকালবেলা আমার বাসায় ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি মতিঝিলের কমিউনিটি সেন্টার কলোনি, যে কমিউনিটি সেন্টারের নিচে যাই, ডাক দিয়েছিল যে কিছু টাকার দরকার, তার নামটা আমি উচ্চারণ করছি না। সে ডাক দেওয়ার পরে ওখানে যাওয়ার পরে এন্ট্রি ব্লকের যে কয়েকজন আছে, তারা তাদেরই ছোট ভাই, ওদের যে এন্ট্রি ব্লক ছিল সেই এন্ট্রি ব্লকের যে মূল যারা ছিল তারাও আমার ফ্রেন্ড, এরাও আমার ফ্রেন্ড। ওই এন্ট্রি ব্লকের ছোট ভাইরা 5 জন আসে 2 রিক্সা করে, এসে এই গ্রুপের যে লিডার ছিল তাকে স্টেপ করে, ভাই কথা আছে বলে একটু দূরে নিয়ে যায়, 5-7 হাত দূরে। এর মধ্যে একটা কাটা রাইফেল বের করে ওপেন ফায়ার করে একজন, যে সবে ওরা 17-18 জন ছিল তার সাথে, সবাই দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমি, যে ফায়ার করেছে ও আবার আমার কাছে শিখতো ছোটবেলায়, 7-8 বছর আগে সে যখন শিখতো, তো ও বলতো, আমি বলছি কি ব্যাপার, কি এখানে তুমি আমার সামনে এটা কি বের করতেছো, আর গুলি করলে কি কারণে। আর আমার ওই যে যখন ওই যশোরে গেছি তখন প্র্যাকটিসটা যেভাবে করাতো সেটা হচ্ছে
একটা পাখির ছবি থাকলে পাখির ডামি থাকতো, পাখির ডামিটা দেওয়ার পরে একটা অস্ত্র দিয়ে গুলি করার সময় বলতো তুমি কি দেখতেছো? তো অনেকে তো বলতো পাখি দেখছি, ডাল একটা বসে আছে এটা দেখছি। আমি পাখির মাথাতে মারতে হতো, আমি মাথা দেখি, কাজ তুমি করো। গুলি করলে মাথাতেই লাগতো। তখন মানে অস্ত্র গুলি করতে গেলে হ্যামারের পয়েন্ট, নলের পয়েন্ট আর যেখানে শুট করবে সেই জায়গাটা এক লাইনে রাখতে হয়। তো ওই যে অস্ত্র বের করেছে, ওই সবসময় অস্ত্র বের করলে সবসময় আমাদের ওই জুডো ক্যারাটেতে নিয়ম হচ্ছে যে কেউ যদি অস্ত্র বের করে তার অস্ত্রের দিকে খেয়ালটা রাখতে হবে, যে কোন পজিশনে সে আছে। ওকে দেখলাম যে ও গুলি করেছে কিন্তু সে আর হ্যামার টানেনি, রাইফেলের হ্যামার না টানলে তো পরের জন্য প্রিপারেশন নাই, পরের তার চেম্বারে তো গুলি আসবে না, সে টানে নাই। আর ওদিক দিয়ে ওই গ্রুপের যে লিডার তাকে স্টেপ করছে খুর দিয়ে। আমি ওকে বললাম, ওর নাম ধরে বললাম যে, আর পরবর্তীতে যখনই দেখি যে একটা পিস্তল বের করেছে, একটা সাইডে গুলি করেছে, সেও হ্যামার টানে নাই পিস্তলে। তো আমাদের একটা কথা আছে যে উল্টায় ভাষায় কথা বলতাম, তো আমার তখন ওই মুহূর্তে ব্রেনে নাই যে ওই ছোট ভাই উল্টা ভাষাটা বুঝে। আমি ওর নাম ধরে বললাম যে এমআরআই আনে নাইটা থাবা দে, 6 পায়ের মধ্যে থাবা দিয়েছে। আর আমি এক পা দুই পা করে একটু আগে বেড়ে গেছিলাম। বেড়ে যাওয়াতে আমি যখন ওর নাম ধরে বললাম, ধরতে গেলাম, তখন ঘুরে দৌড় দিয়ে চলে গেছে। তার পরবর্তীতে আমি বললাম যে তো এই গার্মেন্টস যেহেতু 2টা গ্রুপ করে, আর আমার যে ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের ছোট ভাইরা ওই আসছিল, ওই ফ্রেন্ডদের বললাম, তারা যে তোরা আর আসিস না এখানে, সে একাই করবে। আমার সামনে একজনকে এভাবে মেরে টেরে চলে গেল, এই জন্য আমার কাছে বেশ খারাপ লেগেছে। আর ও বললো যে আমি কাদের সাথে চলি, এতগুলো মানুষ সবাই তো দৌড়ে চলে গেল, তুই তো গেলি না। এই আলটিমেটলি জড়িয়ে গেলাম নিজের অজান্তেই এক প্রকার বলা যায়। পরবর্তীতে ওখান থেকে ইনকাম বেশ ভালোই হতো, কারণ প্রচন্ড পরিশ্রম করতাম আমি। আর বাই দা বাই ওখানে যখন করলাম তখন আমি শাহজাহানপুরে ভাড়া থাকতাম। শাহজাহানপুরে যে কোনো একজন শীর্ষ সন্ত্রাসী আছে, সেও ফ্রেন্ড, মানে ফ্রেন্ড বলতে ও ক্যারাটে প্র্যাকটিসটা শিখতো। ভদ্র হিসাবে জানলাম, কিন্তু পরবর্তীতে জানলাম যে 23 জন শীর্ষ সন্ত্রাসীর একজন সে। বাংলাদেশের 23 জন শীর্ষ সন্ত্রাসীর একজন সন্ত্রাসী সে, এবং সে আপনার কাছ থেকে কারাটে শিখেছে। জানি না আপনি এভাবে কথা বলেন কিনা, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি অনেক বেশি নার্ভাস, বা এরকম হতে পারে যে আপনি অনেক চিন্তা ভাবনা করে বলছেন যে আসলে যে বলবো। একটা মানুষ এত শান্তশিষ্ট ভাবে কথা বলে, এত ধীর স্থির পার্সোনালিটির একজন মানুষ, সে কিভাবে একের পর এক আমাদের এই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, আমি ঠিক জানি না। মানে রিয়েলি রিয়েলি কনফিউজিং যে মানুষের বাইরের অবয়ব থেকে ভেতরের অন্তরটুকু বোঝা খুবই ডিফিকাল্ট। আমি আবারও ফিরতে চাই আপনার কাছে। হ্যাঁ, তারপর পরবর্তীতে শাহজাহানপুরের বাসাতে যেহেতু ভাড়া থাকি, আর সে ওই এন্ট্রি লবিং এর যোগানদাতা জানতে পারলাম। তো তার সাথে তখন মোবাইলে কথা বললাম, বললো যে তুই যেহেতু ওদের সাথে ওকে আসিস তো থাক, দেখ কতদূর কি করতে পারিস। আমি বললাম তুই কেন আসিস, তুই তো ওরা তো ভালো না, ওরা তো এভাবে গায়ের জোরে। আমি তো সবসময় ওদের দুজনকেই মিলিয়ে ভালোভাবে ব্যবসা করে দুজনেই ইনকাম করে থাক, মিলমিশ করে থাকুক, এটা চেয়েছিলাম, এককভাবে তো চাইনি। এভাবে হিট করার দরকার কি ছিল? তো একটু যেহেতু বেশ বড় ধরনের মানুষ, বড় ইনকাম, তার বনশ্রী, রামপুরা, খিলগা, গোরান, সিপাহীবাগ, শাহজাহানপুর, টোটাল এলাকাটার থেকে তার ওই সময় ইনকাম ছিল about 20 লাখ পার মান্থ। ডিশের ব্যবসা, বনশ্রীর মাছের চাষ, আর সে সেভাবে চাঁদা খেত না, কন্ট্রাক্টরি। সেও একজন এডুকেটেড পারসন, সেও সন্ত্রাসী জগতে গেছে। পরবর্তীতে আমি জেনেছি কিভাবে গেছে। আমি বললাম যে আমি তো শাহজাহানপুরে আমার ফ্যামিলি থাকে, এটা তুই ভালোভাবে জানিস। তো বলতে তো আমার স্বভাবও তো তুই জানিস, আমি তো ফ্যামিলির সাথে তো আমার শত্রুতা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে যদি শত্রুতা হয়ে থাকে তাহলে আমি তোকে পারলে কিছু করবো, আর তুই আমার পারলে কিছু করিস। এই বলে আমি বাসার থেকে বেরিয়ে মহসিন হলে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল? জি। ওকে, মহসিন হলে আপনি কিভাবে গেলেন? ওখানে যে আমার যে ফ্রেন্ডটাকে স্টেপ করেছিল তারই এক ফ্রেন্ড ছিল, বহিরাগতদের আন্ডারেই তো থাকে অ্যাকচুয়ালি, আর
বাংলা মোটরের এই সাইডের নাম করে একজন পলিটিশিয়ান, উনি হল পলিটিক্স গুলো করতেন, ওনার আন্ডারে হলগুলা ছিল এবং উনি যে সমস্ত বহিরাগতদের দিয়ে হল দখলে রাখতেন তাদের আন্ডারেই দখলে থাকতো হল। অদ্যবধি এইভাবেই কোন না কোনো পলিসিতে হলগুলো থাকে। তো এইখানে গেলাম, ওখানে হলে থাকতে হচ্ছে বাধ্যগত, যেহেতু বাসায় থাকতে পারবো না। তখন আমি বলি যে আমি পুরো গার্মেন্টসটাই করবো। ওরা জানতো, ওই ছেলেও জানতো যে না, এ একটু অন্য টাইপের মানুষ, এর সাথে 10-15 জন গেলে লাভ নাই, ওর হাতে একটা জিনিস থাকলেই হবে। গার্মেন্টসটা করবেন মানে আপনি কি বোঝেন? গার্মেন্টসের টোটাল ব্যবসাটা, এখানে গার্মেন্টস থেকে রেডিমেড আইটেম যাই, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস 3% এক্সেস থাকে। এই এক্সেসের মধ্যে জুট যেটা থাকে সেটা তো একটা পার্টি নেয়, আর রেডিমেড যে রিজেক্ট, যাতে শিপমেন্ট ক্যান্সেল না হয় সেই কারণে 3% এক্সেস প্রোডাকশন হয়। 3% এক্সেস প্রোডাকশনের মধ্যে যদি 1 লাখ পিস থাকে, 1 লাখ পিসের মধ্যে 3000 পিসের জন্য এক্সট্রা ফেব্রিক দিয়ে দেওয়া হয়। সেই ফেব্রিকের কিছু ফেব্রিক থেকে যায় আর কিছু রেডিমেড আইটেম তৈরি করা থাকে, যাতে শিপমেন্ট ক্যান্সেল কোনো প্রকারে যাতে না হয় রিজেকশনের জন্য। তো এইগুলো থেকে যেত, আর কখনো যদি শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেত তখন ফেব্রিক থেকে যেত। এটাই অ্যাকচুয়ালি গার্মেন্টসের বিবিধ রকমের যে ব্যবসা আছে, বিভিন্ন এলাকার ছেলেপেলেরা করে, এটাই করে। আচ্ছা, আমি করতাম হচ্ছে যে লিগেলি চেষ্টা করতাম যে ফেব্রিক গুলা কত অর্ডার আসছে, অর্ডার শিটটা দেখে আমি মালিকের সাথে সরাসরি ডিলটা করতাম। আর যে ফেব্রিক বাংলাদেশের যে জায়গার ব্যবসায়ীরা মূলত নেয়, অধিকাংশ মানুষ দেখা যায় যে বঙ্গবাজার টঙ্গবাজার বিভিন্ন 3-4-5 হাত মারফতে যেত, আমি সেটা না করে সরাসরি ওই সময়ই কম্পিউটারের নেটে বসে সার্চ করতাম যে কারা কারা নিচ্ছে, ওদের কাছে সরাসরি দিতাম। আর ওনাদের সাথে ভালো ব্যবহার করলে নিঃসন্দেহে ভালো, ওনাদের সাথে এমনই সম্পর্ক হয়েছিল যে ওনারা 5-10 লাখ টাকা দিয়ে দিতেন যে নিয়ে যাও, মাল যত হয় পাঠিয়ে দিও, বেশি হলে ফোন দিও, আমি বাকি টাকা পাঠিয়ে দিও, এইভাবেই। তো ওনারা এগুলোই আমরা সস্তা থেকে কিনে থাকি, তাই তো? জি। ওকে। এরপরে মহসিন হলে যাওয়ার পরে ওখানে যে বহিরাগত যে ছিল মূল লিটন নাম, সে তাদের কিছু ব্যাপার থাকে যে হলে যে গেছে, যে কোনো দল গেছে, যেমন ধানমন্ডির আরেক শীর্ষ সন্ত্রাসীও থাকতো ওই সময়, একজন ডাক্তার নির ছেলে, এতটুকুই বললাম। নামটা আপনি বলতে যাচ্ছেন না? না, ঠিক আছে। একজন নাম করা, তার মা একজন নাম করা ডাক্তার। চিকিৎসক। ওকে, তার মার জন্য আপনি তার নামটা বলতে যাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে। তারপর এরা সবাই যারাই থাকে হলে, তারা কোনো না কোনো ভাবে ওই হল যাদের কন্ট্রোলে থাকে তাদের দ্বারা ব্যবহৃত, তারা যেভাবেই হোক না কেন করিয়ে ফেলে। বাই দ্য ওয়ে, আমি ওদের সাথে বেশ ভালোই সম্পর্ক হয়ে গেছে। ওখানে রমজান মাসও আসছে, রোজা টোজা রাখি। আমি কখনোই, আমার এই বয়সে পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি, ইনশাল্লাহ আল্লাহ যেন না ভাঙায়। বাই দ্য ওয়ে, আমি মূল কাহিনীতে চলে যাই। জি। যার দখলে হল ছিল তারই খুব ক্লোজ ফ্রেন্ড একজন ছিল, তার বোনের সাথে এক ছেলের রিলেশন ছিল। আমরা তো আসলে ওই ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে এই প্রেম ভালোবাসা এই সমস্ত জিনিস চিন্তা করতে পারতাম না, যে বাসায় কি বলবে না বলবে। আর কলোনির পরিবেশে বড় হয়েছে, সবাই ভাই বোনের মতো করেই দেখে আসতাম। ওই সময় যখন শুনলাম যে কলেজে পড়ে ছেলে মেয়ে এত ছোট, এদের রিলেশন কিভাবে হয়, তো রিলেশন হয়েছে, ভালো কথা। রিলেশন হয়ে আমার ফ্রেন্ডের, অর্থাৎ হলে যে যার দখলে, তার ক্লোজ ফ্রেন্ড আমারও সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। তার বোনের সাথে রিলেশন, এবং শি ওয়াজ দেন প্রেগনেন্ট। আর মেয়েটা ছিল খুব জেদি টাইপের, প্রেগনেন্ট। ছেলের বাবার কাছে গিয়েছিলাম মিরপুরে, আপনি এই ব্যাপার, ছেলের নাম ছিল কোয়েল, বিয়ে দিয়ে দেন, এই ব্যাপার। কিভাবে বিয়ে দেওয়া যায়, এইটা কি সম্ভব? এখন কি করবেন, আপনার ছেলে, মেয়ে তো ভালো না। ছেলে এবং একজনের দ্বারা তো কেউ কখনো প্রেগনেন্ট হয় না আঙ্কেল। উনিও একজন অধ্যাপক, যে কোনো এক ইউনিভার্সিটির বাংলা প্রফেসর। তো আমার ফাদারের দিয়ে যেভাবেই হোক না কেন, মানে যেভাবে পারি কনভিন্স করে তাদের যাতে বিয়েটা হয়। এরপরে বাচ্চা রাখুক কি, আমি এটা একেবারে অপছন্দ করি। এমআর করাটা একটা নিষ্পাপকে মেরে ফেলার পর্যায়ে পড়ে, যদিও আমার দ্বারা অনেক কিছু হয়েছে, তারপরে এই জিনিসটা খারাপ লাগতো।
এমআর কেন করবে? তো ছেলের বাবা বেশ টাকা পয়সার দেমাগ দেখিয়েছে, বহুবার বলা হয়েছে, প্রায় মাসখানেক আমরা গিয়ে বলেছি, বলার পরেও উনি রাজি না। ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের দিন ঢাকা কলেজ থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়। উঠিয়ে নিয়ে এসে তাকে আমি, লিটন, যে ফ্রেন্ডের বোনের সাথে রিলেশন, সে ফ্রেন্ড, আর লিটনের আরেকজন 100% ক্লোজ, তার নাম হাসান, সে এইটার জন্য ছেলেকে নিয়ে আসে। প্রথমে হলের থেকে বনশ্রীতে নিয়ে যাই। বনশ্রী ছিল আমাদের পুরোপুরি এনসি ব্লকের একটা এরিয়া। ওকে। তো সেইখানে একটা ফ্ল্যাট ভাড়া করে রেখে দিয়ে আমি বললাম যে দেখি, রেখে ছেলেকে না করলে তখন ছেলের কষ্টে তো অন্তত রাজি হবে, ভয়ে। তো তথাপি রাজি হয় না। ছেলের আবার ডায়েরি লেখার অভ্যাস ছিল, যে আমার বাসার থেকে খালি ডায়েরিটা নিয়ে আসেন কোনো এক সময়। মানে ছেলেকে এক ধরনের আপনার হাইজ্যাক করলেন? হ্যাঁ, কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে আসা হয় আর কি। পরবর্তীতে 1 মাস 12 দিন পর্যন্ত ছিল। ডায়েরির কিছু একটা বলছিলেন, তার ডায়েরি আর সে ডায়েরি লেখার অভ্যাস ছিল। প্রথমেই যখন নিয়ে যাওয়া হয়, পরে বললাম যে বাসায় তো তোমার যাবো, অসুবিধা নাই, বা তোমার বাবার সাথে কথা বলবো। উঠিয়ে নিয়ে আসার পরে আর বাবার সাথে কথা বলা ফেস টু ফেস একবারই হয়েছিল, সংসদ ভবনে সেটা। আর ওর ডায়েরিটা ওর বাসার থেকে ওর কত ভাইকে নিয়ে দিয়েছিলাম। ওর ডায়েরি লেখার খুব অভ্যাস, লিখুক। আর এদিকে 1 মাস 12 দিন যখন, না 11 দিন, সঠিক খেয়াল নাই, ওই সময় আমার ফ্রেন্ডের বোন সুইসাইড করে, বাথরুমে ঢুকে ব্লেড দিয়ে তার হাতের রোগগুলো কেটে ফেলে। মানে প্রচন্ড নির্মম ভাবে একটা মেয়ে কিভাবে এতটা নির্মম ভাবে নিজেকে শেষ করতে পারে এটা ভাবতেই পারিনি। ওর লাশ দেখে প্রচন্ড খারাপ লেগে গেছিল। তখন আমার ওই ফ্রেন্ড ডিসিশন নিল যে একে মেরে ফেলবে, ছেলেটাকে মেরে ফেলবে। ওরা তো আসলে হলের কিলার নামে পরিচিত, এই হল দখলের মানুষ। তো আমাকে নিয়ে গেছে যে ওকে যদি মারাই হয়, আমি জানি না কোয়েলের ফাদার মাদার জানে কিনা, আমি যতদূর জানি ওনারা হয়তো জানেন না। আমি আজকে বলছি যে কোয়েল মারা গেছে, তাকে 28 টুকরা করা হয়েছিল। আর সেটা আমি নিজের হাত দিয়ে করেছিলাম। আর তার ডায়েরিতে সেদিন সে রোজাও রাখিয়েছিলাম আমি, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছি, এবং ওই দিনই তার সাথে আমি ওই মনুষ্যের বাসায় কথা বলছিলাম আজকে তোমার শেষ দিন। তখন সে বলছিল হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। বললাম তুমি কিভাবে মুক্তি চাও? যে আমার ওর লাভারের নাম ধরে বললো যে ও কে 1000 গুণ নির্মম ভাবে আমার মৃত্যু হবে। আপনি বিশ্বাস না করলে আমার ডায়েরিটা খুলে দেখেন। তো ডায়েরিতে দেখলাম যে তাই লিখেছে সে। তো আমি তাকে ওই দিন গলা টিপে মেরে ফেলি। রোজার মাস ছিল, ইফতারের পরে। লিটন আর যারা ছিল ওরা ছিল না, ওরা তো হলে এসে গেছিল। আর পাশেই পাইলিং হচ্ছিল আরেকটা বিল্ডিং এর। সেই পাইলিং এর দিনের বেলা পাইলিং হতো, তো আওয়াজ হতো। আর রাত্রের বেলা যেহেতু মারা লাগবে, সেই কারণে গলা টিপেই মারি। তো সেখান থেকে বডি ফেলার জন্য তাকে ওই দিন তার কাটাকাটি করা যাবে না, কারণ মানুষের কাটতে গেলে অনেক আওয়াজ হয়। রাত্রেবেলা একটা ফ্ল্যাট বাড়িতে কাটা সম্ভব না। পরের দিন লিটন ভাই আসছিলেন, এসে বললো যে কি ব্যাপার, তুমি তো আবার রোজা রাখলা, এখন কি করবা, ওরে উঠাও। মরারে উঠায় কেমনে? কি বলে মরা মানে? কালকে তো মেরে ফেলছি বলে গেলেন যে, আর রোজা রেখে মারবো নাকি? তো লিটন ভাই বলে আমি তোমার সাথে থাকবো না, তুমি কি সারা রাতে মরাটার সাথে শুয়েছিলাম? মরার সাথে শোয়া না শোয়ার মধ্যে তফাৎ কি? জীবিত মানুষ আর মরা মানুষ শুলে কি আর না শুলে কি? তো চলে গেছে সে। তাহলে
করবেন না, আমি তো রোজা, আমি পাইলিং 8টা পর্যন্ত লাগবো না, 8টা 9টা পর্যন্ত করাবো না পিছনে লেবারদের। সে কিভাবে টাকা পয়সা দিয়ে জানি পাইলিং এ 8টা সার্চ লাইট লাগিয়ে পাইলিংটা 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত করিয়েছে। ওই সময় তাকে ও যেভাবে বলছিল 1000 নির্মম ভাবে তার মৃত্যু হবে, ডায়েরির মধ্যে লিখেছিল। এই কারণেই তাকে আর কেউ করেনি, আমি করেছিলাম। আর 28টা টুকরা করেছিলাম আমি ওকে। পলিথিনে ভরে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। মাথাটা নিয়ে আমি খালি বেরিয়েছিলাম বুড়িগঙ্গায় ফেলার জন্য। তখন পুলিশ ধরেছিল, বেবি ট্যাক্সি ছিল তখন, সিএনজি ছিল না, তো র্যাপিং পেপার দিয়ে মোড়া ছিল। জিজ্ঞেস করেছিল এটা কি, তখন বলছিলাম যে আমি যদি জানতাম যে আমাদের কপালে বলতো যে আম্মা বলতো যে সেজদা যে করি কপাল এটা সমতুল্য, এই জন্য হঠাৎ করে মনে হয় যে পুলিশকে এটা বলি। পরে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে যেয়ে ফেলে আসছিলাম। বুড়িগঙ্গার মাঝখানে ফেলতে হবে মানত, এটা কি মানে এটা কিন্তু কোন ধরনের মানত? মানে সাথে যে ছিল বললো যে এরকম ভাবে কি মানতের কথা বললে, বুড়িগঙ্গার মাঝখানে বলছে এটা হুজুর বলছে, আমরা কি করবো, তাহলে আপনি নেন, আপনি ওদের ফোন দিয়ে ল্যান্ড ফোনের থেকে ওনার নাম্বারে কথা বলেন, কথা বলে ওনার হাতে দিয়ে দিয়েছি। তো এত ফ্রিলি একটা মানুষ একটা জিনিস মাথা দিয়ে দিবে, তো ওরকম তো চিন্তা ভাবনা করে নাই। বেরিবার থেকে একটা ডিঙি নৌকা নিলাম, ডিঙি নৌকা নিয়ে ওখানে, এখন তো পানি নাই, তখন পানি ছিল, নদী ছিল পুরোপুরি, মাঝখানে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসছিলাম। এই জিনিসটাই, এই স্টিল নাম আমাকে যে কোয়েলের ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে, যে তার মা বাবা হয়তো আজকে যদি শুনেন বা বেঁচে যদি থাকেন, আমি খোঁজ নিয়েছি এর মধ্যে, যে দেখা করার জন্য আমাদের বাসায় গেছিলাম, পাইনি। সম্ভবত কোয়েলের ফাদার মারা গিয়েছেন যতদূর শুনেছি আমি, কিন্তু মা কোথায় আছেন আমার মা এটা স্টিল নাও পাইনি। আপনাদের এখানে আসার পিছনে এই কারণ যে আমি এরকম আরো অনেক বিভীষিকাময় অনেক কাজই করে ফেলেছি। এনাম সাহেব, যে জায়গাটিতে ছিলেন আপনি, যে বললেন যে আপনি বর্ণনা দিচ্ছিলেন, আমি মুখে আনতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। আমার সাহস এবং কোনো কিছুতেই যাচ্ছে না। আমি একটু জানতে চাই যে এই যে এই ঘটনাটি আপনি লাইফে ঘটালেন, ওই সময়টাতে আপনার কোন সেন্সটি কাজ করেছে, কোন বিবেকটি কাজ করেছে ওই মুহূর্তে? এই মুহূর্তে আমার ফ্রেন্ডের বোনের যে সুইসাইড করেছিল, করার পরে যে লাশটা বাথরুমে পড়েছিল, সেই দৃশ্যটা বারংবার এসেছিল, সত্যি কথা যেটা। আর যতক্ষণ আমি করেছি ওই দৃশ্যটাই আমার চোখে ভেসেছে, যেই কারণে আমি এই জিনিসটা করতে ওই মুহূর্তে দ্বিধাবোধ করিনি। আমাকে একটু বলবেন, যার জন্য ওকে শাস্তি পেতে হলো, সেটার জন্য তো অপরাধী ও ছিল না, ও তো চেয়েছিল মেয়েটিকে বিয়ে করতে, তাহলে না, ও চায়নি বিয়ে করতে? জি না, ও নিজেও চায়নি বিয়ে করতে? না, বিয়ে করতে চলে তো আমরা বিয়ে দিতে বাইরেই নিয়ে রেখেছি, বিয়ে করবে, আমরা তোমার বাবা মা সবাইকে ম্যানেজ করবো। ও কি বলেছিল? ও বলেছিল বাবা মা রাজি না থাকলে বাবা মা আমাকে সম্পত্তি থেকে বের করে দিবে, সম্পত্তি দিবে না, এবং সেজন্য আমি বিয়েটা করবো না। এই কারণে আমি বিয়ে করবো না, আমার বাবার কথার বাইরে যেতে পারবো না।
তখন বলেছিলাম তুমি তাহলে প্রেমটা কেন তোমার বাবার কথার বাইরে করেছিলে। ওকে, আমরা পরের জায়গাগুলোতে আসতে চাই। আমি এর আগে ডিবিতে যে কোনো একটা কারণে অভিশাপ সিনেমা হলের পাশে গার্মেন্টস এর টাকা পয়সা নিয়ে পার্টির থেকে বিক্রি করার পরে ইসলামপুর থেকে আসার পথে অভিশাপ সিনেমা হলের পাশ দিয়ে আমরা 4-5 জন আসছিলাম। ওই সময় উপর থেকে কেউ থুতু ফেলে, তো যে কোনো একজনের গায়ে লাগে। তো আমরা সুন্দর করে বলছি, ভাই যান আপনি একটু দেখে থুতু ফেলবেন। তো উনি নিচে নেমে এসছেন, এসে বাগবিতণ্ডা শুরু করে দিয়েছেন। তখন আমি লুঙ্গি পরা ছিল, তো ওনার লুঙ্গিটা তুলে আমি আমার ফ্রেন্ডের যে হাতে থুতু পড়েছিল ওটা মুছে দিয়েছি। তো উনি আমার হাত ধরে বসছেন, আবারও গালাগালি করেছে। আর গালাগালি যখনই গালি মা বাবা তুলে দেয় আমি কখনোই একসেপ্ট করতে পারি না। তখন আমারই আরেক ফ্রেন্ড বলতেছে বোধহয় এটা সিভিল প্রশাসনের লোক। আমি তো আরো খারাপ, তাহলে সে গালি দিল কেন? আমি তো খারাপ কিছু বলি নাই ওনাকে। ওনাকে বলছি আচ্ছা মুছে না দেন, সরি বলেন, বাট উনি তাও না করে ব্লাডি বাস্টার্ড বলে একটা গালি দিয়েছিল। তখন আমি তাকে একটা পাঞ্চ করাতে তার পাঁজরের হাড় ভেঙে যায় বোধহয়। পরবর্তীতে আমি যদিও জানি যে তারা লোকজন ছিল। এখন আমি বলছি যারা ছিল তারা শুনলেই আমার পরিচয় পাবে, তারপরে আমার কোনো সমস্যা নাই। আমি যেহেতু সত্য কথা বলতে আসছি, আর কেন বলতে আসছি সেটা পরবর্তীতে বলছি। সেইখানে একের পর এক সিভিলে সবাই ছিল, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছি আমার পকেটে টাকা তখন প্রায় 2,53,000 টাকা, যে ছিনতাইবাজ বা এরকম কিছু একটা হবে। তা আসছে আমি মারছি। আর প্রতিটাই মারার পর যে এক একজন এরা প্রশাসনের লোক, তো একবার মুখ দিয়ে তো উচ্চারণ করবে। তো আমার রাত 5 জন ফ্রেন্ড ছিলাম, ওই গলি দিয়ে 2 ভাগের ভিতর দিয়ে বেরিয়ে যাওয়া যায়। 7-8 জনকে মেরে আমাকে পরে আর কেউ আসে না। পরে একজন, আমি শার্টটা টেনে ধরে রেখেছিল, ছিঁড়ে যাওয়ার পরে আমি একটু দৌড় দিয়ে গিয়ে পিছন দিকে চলে যাই। তখনও জানি না প্রশাসনের। পরবর্তীতে দেখি যে একজন রিভলভার বের করেছে বা পিস্তল, দূরের থেকে দেখছি আমার এক ফ্রেন্ডকে ফেলে ওর উপরে চড়াও হয়ে বসেছে, কোমর থেকে রিভলভার বের করছে দূরের থেকে, যেটা দেখতে পেয়েছি। তো আবার দৌড় দিয়ে আসছি, এসে ওই 2 জন ছিল ওখানে, ওই 2 জনকেও আবার মারলাম। তো যখন আমি তার পিস্তলটার টান দেই হাতের থেকে, টান দিয়ে যখন হ্যামার টান দিতে গেল তখন চেইন দেখলাম বাটের সাথে লাগানো। ওই মুহূর্তে আমার মাথার সেন্সে আসছে চেইন তো লাগানো থাকে প্রশাসনের লোকদের, এটা কি প্রশাসনের লোক? তো ওই মুহূর্তে যেহেতু হিতাহিত জ্ঞানটা প্রশাসনের লোক এসেছে, তখন একদম চুপ হয়ে যাই। আর যে শুয়েছিল তাকে ভাগিয়ে দেই, আর আরেকজনকে ভাগিয়ে দিয়েছিলাম। বেরোনোর সময় তাকে হ্যান্ডকাপ পরিয়ে ফেলছিল, ওর বাচ্চা হবে। তো তখন আমি জানি প্রশাসনের লোক। তারপরে ওই 2 পাশে 2 জন ছিল, 2 জনকে পাঞ্চ করে দিয়ে সরিয়ে দিয়ে আমি বললাম যে তুই জাগা। তো ওই দিন 2 গাড়ি আসছিল পুলিশ লোকজন, 7 জনের ফ্র্যাকচার হয়ে গেছিল, পাঁজরের হাড় ভেঙে ফ্র্যাকচার হয়েছিল 4 জনের, আর 3 জনের টিবিয়া ফিবুলা, যেটা হাতের হাড়। তো কে নিয়ে যাওয়ার পরে এমন টর্চার করেছিল যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে আমার বডি ফিটনেস ধরে আমাকে হাউস করে নিয়ে একটা ইউ শেপড রড আছে 2টো, এক সাইডে পা দড়ি দিয়ে বাঁধে উপরে দিয়ে, আরেক সাইডে মাথার 2 হাতের নিচে আর ঘাড়ের নিচ দিয়ে একটা বাঁশ ঢুকিয়ে হাত ওই পাশে বেঁধে টানা দেয়। যে এতখানি টান করার পরে তারপরে মাথার মধ্যে গামছা দিয়ে পানি ঢালে, মুখ দিয়ে পানি ঢালে যাতে নিঃশ্বাস না নিতে পারে, আর পানি যা নিঃশ্বাসের সাথে পেটে চলে যায়। আবার দেখি যে লাফাচ্ছে, আর মানে অফিসে মনে হয় কোনো লোক ছিল না যে মারে নাই আপনাকে। হ্যাঁ, প্রায় মনে হয় আমি যখন রুমের থেকে বের করে নিয়ে যাই তখন আমি দেখি 8:45 বাজে। পরে যখন এনেছে তখন আমার সেন্স আবার আসছিল। এর মধ্যে 3 টাইমস সেন্স চলে গেছিল। একবার লাস্টলি আমাকে বলছিল যে মেশিন আছে না কোথায়। আমি তখন শেষ। লাস্টলি আমি ওই 2 বার কলেমা পড়েছিলাম যে কলেমা পড়ে মরি। তো 2 বার সেন্সলেস হয়ে গেছিলাম। পরে আবার সেন্স ফিরিয়ে ওই বাঁধা রাখা অবস্থাতেই সম্ভবত, না পরে আবার বেঁধে সেন্স আসছে এটা আমার জানি না। তখন একবার লাস্টে আমি বলে ফেলছিলাম যে হ্যাঁ আছে, মেশিন আছে, খুলেন। তো খোলার পরে কি মেশিন আছে, যে আমার তো
মেরেই ফেলবে বুঝতেছি যা। দেন বলছে যে কয়টা, আমি বললাম 2টা আছে, একটা ঘরে আছে আর একটা কারখানায় আছে। তো কি কি মেশিন আছে, বাসা কই? আমি বললাম বাসা তো অ্যাড্রেস বললাম, কি মেশিন আছে বাসায়? বাটারফ্লাই মেশিন আছে, আর কারখানায় ফিঙ্গার মেশিন একটা আছে। তো বললো যে গালাগালি, আবারও গালি দিয়েছে যখন, আবারও মাথা গরম হয়ে গেছে। আমি বললাম যে এখনো যদি গালি দেন আমি আবারও মারবো আপনাদের। আমি বলছি যে আমার মা বাপ তুলে গালি দেন না, আমরা কোনো কিছুই করি নাই। ওই 2,53,000 টাকা নিয়ে নিয়েছিল। এবং ওই দিন আমি বলছিলাম যদি আমি অন্যায় না করে থেকে আমার এটা মারটা খেয়ে থাকে, এটা আমার অনেক কোনো ক্রাইম করারই আগে, বেশ মানে এরকম ভয়ানক ক্রাইম গুলা করার আগের ঘটনা, যে আমাকে জেলেও থাকতে হয়েছে এবং অকারণেই মারটা খেতে হয়েছে, যেখানে আমার নতুন মানুষের 2বার কলমা পড়তে হয়েছিল। টর্চার সহ্য করতে না পেরে। হ্যাঁ। এবং আপনি যে খুনের বর্ণনাটা দিলেন একটু আগে, যে ছেলেটাকে আপনি খুন করেছেন, তার আগের ঘটনা, তার আগের ঘটনা। ওই খুনের পরে আপনি কি ধরনের কাজ করলেন, এবং একই সাথে আপনি প্রেজেন্ট লাইফের দিকে একটু চলে আসবেন, আমরা একটু সিরিয়ালে যেতে চাই আপনার সত্য উদ্ঘাটনের ক্ষেত্রগুলোতে। ওই খুনের পরে আমি আর কোনো কিছুই করিনি। আর আমি বলেছিলাম যে আমি যদি অন্যায় না করে থেকে আমাকে যেই মারটা মারলেন, আপনারা তো অন্যায় একটা মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেওয়ার জন্য আগায় দিলেন। এবং ওই যে এসি সাহেব, উনি বিশাল বড় মাপের, ওনার মাধ্যমে ওই অফিসে একটা মার্ডার হয়, যেটার আসামি ছিলেন উনি এবং ওনার টিম। এবং ওই মার্ডারের সাক্ষীও ছিলাম আমি, কারণ ওই ধরে নিয়ে যাওয়ার পরে পরে যখন রিমান্ড আনে, সেই রিমান্ডের সময়ে আমার সামনেই তারা টর্চার করে ওই ছেলেকে মেরে ফেলে। এবং আপনি যে বর্ণনাটুকু দিচ্ছেন, এটা একটা বড় ধরনের প্রচলিত এবং বহুল আলোচিত একটা মামলা। জি। নোট অন দ্যাট পয়েন্ট শ্রোতা, যে মামলার বর্ণনাটুকু সে দিল এবং যে মামলাটির রাজসাক্ষী, এখন পর্যন্ত আপনি এটা রাজসাক্ষী, রাইট? হ্যাঁ, এখন পর্যন্ত রাজসাক্ষী, যদি উনি বেরিয়ে গেছেন কিছুদিন আগে। ওকে। এবং সে মামলাটি বহুল আলোচিত একটি মামলা। আমরা ওনার প্রয়োজনের স্বার্থে আমরা এটা ফ্ল্যাশ করছি না আসলে পুরো কোন মামলা এবং কাকে মেরেছিল। ওকে, তারপর? এবং ওইটা রাজসাক্ষী হওয়ার জন্য আমাকে এক প্রকার বলা চলে যে 100% সাহস জুগিয়ে দেয়, কারণ প্রশাসনিক লেভেলেও তাদের মধ্যে একটা ফ্র্যাকশন আছে, আমি যেটা বুঝি। ওখানেও দলাদলি আছে। দলাদলি আছে, যে তাদের এগেনস্টে তুমি সত্যটাই বলবে। আমাকে না বললে আমি সত্য বলতাম, এবং তারা মানিয়ে যে যতটুকুই বলেছে বলতে, আমি কখনোই বলি নাই যে যাকে আমি দেখি নাই মারতে তাকে বলি নাই সে মেরেছে, যাকে মারতে দেখেছি তাকেই বলেছি মেরেছে। এরপর আমার মামলা যায়, মামলা শেষ করে দেন, কারণ আমাকে দিয়েও অনেকগুলো কাজ করিয়েছে। আমাদের দেশের এই জগতে কেউ যদি একটা ভুল করে ঢুকে যায়, আমি আমার জীবন অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি বা উপলব্ধি করতে পারছি, 5% যদি কেউ ঢুকে, আমার মনে হয় রাজনীতিবিদ এবং প্রশাসন 95% তাদের তৈরি করে দেয় যাতে এই জগৎ থেকে না বের হতে পারে। আমাদের রাজনীতিবিদ এবং প্রশাসন এতটাই নোংরা, এবং অপরাধীর জন্মদাতা যদি কেউ বলে, আমি বলবো তারাই। আমাকে নৃশংস খুনি বলতে পারেন, কিন্তু এটার সৃষ্টিকর্তা এই 2 লেভেলের মানুষ। যেই কারণে আমি, আমার ফার্স্ট ওয়াইফ আমার এই কোয়েল মার্ডার কেসের রাজসাক্ষী। কোয়েল মার্ডার কেসের রাজসাক্ষী ছিল আপনার ফার্স্ট ওয়াইফ? হ্যাঁ, আমি সব কিছুই বলতাম, যাই করেছি ওকে বলতেন? হ্যাঁ, কিন্তু সে আমাকে অনেক কিছুই বলতো না, যেই কারণে তার সাথে আমার ডিভোর্স হয়। রাজসাক্ষী, আপনি কি কোয়েলকে খুন করে এভাবে খুন করার পরে কি ওনাকে বলে দিয়েছিলেন যে আমি এভাবে করে এসেছি? হ্যাঁ। কেন বলতেন? আমি এই কারণে বলতাম যে সে অ্যাজ এ ওয়াইফ বা অর্ধাঙ্গিনী, তারা আমার ভালোটা খারাপটা সবটাই জানার রাইট রাখে সে। এটা তো গর্বের কোনো কথা না যে এটা বলা। আপনি কি তাকে অনেক বেশি ভালোবাসতেন? এতখানি শেয়ার করার অর্থ অবশ্যই ভালোবাসা বহিঃপ্রকাশ বলবো আমি, বুঝার অপেক্ষা রাখে না। বাট সে যা জীবনে করেছে, আমি এটা উদ্ধ করব কেন? আমার মেয়ে আছে, আমার মা নাই। আর আমি মনে করি যে একটা ফ্যামিলিতে মায়ের নামে কোনো কিছু যদি
থাকেও সেটা বলা উচিত না, কারণ আমার বড় মেয়ে মায়ের কাছেই থাকে এবং আমার মেয়ের ভিতরে কোনো প্রকার যেন তার মা সম্বন্ধে ঘুণাক্ষরে কিছু না জন্মায়, এটা আমি মনে প্রাণে চাই। ওকে, আপনার চাওয়াটাকে আমরা কোনোভাবেই প্রশ্ন বাণিবিদ্ধ করব না। আপনি যেভাবে চোখটা বন্ধ করে ফেলেছিলেন যখন আমি প্রশ্ন করছিলাম যে আপনি কি তাকে অনেক বেশি ভালোবাসতেন, আপনি চোখটা বন্ধ করে ফেলেছিলেন। রেডিওতে চোখ বন্ধ করাটা দেখানো যায় না প্রিয় শ্রোতা, আমরা ছবিটাও প্রকাশ করতে পারবো না। ওই চোখ বন্ধটুকু যে ব্ল্যাঙ্ক জায়গাটুকু রেখেছে, আমরা কোনো সাউন্ড দিতে পারিনি, আপনাদেরকে কোনো কথা দিতে পারিনি, ওই সময়টুকু উনি চোখ বন্ধ করেছিলেন, তারপরে যে কথাটুকু সেটা আপনাদেরকে বলেছেন। ওকে, একটু আসতে চাই সিরিয়ালি। আপনি যে এবং রাজ সাক্ষী ছিল, পরবর্তীতে কি হলো এটা নিয়ে? পরবর্তীতে পুরো গল্পটা বলেছেন আপনি, কোথাও আপনার চোখে আমি পানি দেখিনি। It's okay, it's okay. You can cry. It's okay, and I'm sorry. প্রিয় শ্রোতা, একটা মানুষকে 28 টুকরো খুন করে তিনি স্বীকার করেছেন, তখন এক ফোঁটা চোখের পানি পড়েনি। একটা প্রশ্ন তাকে করেছিলাম যে আপনি আপনার প্রথম স্ত্রীকে ভালো মন্দ সবকিছু বলতেন, আপনি তাকে কি খুব বেশি লাভ করতেন? একটা প্রশ্ন একটা মানুষকে আমার কাছে নতুন ভাবে চলে এলো, একজন খুনিকে নতুন ভাবে চলে এলো। সরি, It's okay, Anam Sahib. আপনি you can take your time, no problem. আপনি কি আপনার স্ত্রীর প্রসঙ্গে আর কিছুই বলতে চান? না, ওকে, আমার সেকেন্ড ওয়াইফ আছে, ছিল বা আছে বলবো। তার সাথে ডিভোর্স হওয়ার পরে যাতে আমার মেয়ে আমার পুরোই দোষটা দিতে পারে, এই কারণে আমার সেকেন্ড বিয়ে করা। সেখানে আমার এক ছেলে এক মেয়ে আছে, লাস্ট 10 মাস ধরে তারাও নাই। সবগুলাই আসলে প্রায়শ্চিত্ত, কারণ অনেক মা বাবার বুক খালি করেছে, যেহেতু আমার সন্তান থাকতেই আল্লাহ তো বুঝাতে পারবে যে বুক খালি করলে কেমন কষ্টটা হয়। আচ্ছা, আপনি কি সেকেন্ড ওয়াইফের ব্যাপারে আমাদেরকে বলবেন যে আলটিমেটলি এখন প্রেজেন্ট সিচুয়েশনটা কি? আমাদেরকে উনি বলছেন 10 মাস যাবত আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমাদের অনুষ্ঠানের স্বার্থে আপনি তো আজকে এসেছেন সবকিছু স্বীকার করতে। হ্যাঁ, আপনার সন্তান, আপনি বলেছেন আপনার মেয়ে যাতে আপনার উপরই দোষটা দেয়, তার মাকে যেন সে সবসময় ঊর্ধ্বে রাখে, ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখে, সেই জন্য আপনি আপনার সবকিছু আপনার কাঁধে নিয়ে নিয়েছেন। ঠিক আছে, আপনি সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই বলতে পারেন যে সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে কি হলো? তিনি কি জেনে শুনে আপনাকে, এরকম একজন মানুষ জেনে শুনে আপনাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমরা কি জানতে চাই আপনার কাছ থেকে, প্লিজ ওপেন ইট। আমি সেকেন্ড ওয়াইফের সাথে যখন পরিচয় হয় তখন আমার কোমরে সবসময় অস্ত্র থাকতো। ফার্স্ট ওয়াইফ ছিল, জানতো, সবই জানতো, তারপরেও সবকিছু জেনে সে বিয়ে করেছে আমাকে। আর ওই বিয়ে করার পরে সে রাজসাক্ষী হয়ে আমাকে হসপিটালে ধরিয়ে দিয়েছিল আর কি, যেদের বসেই হোক আর যাই হোক। ধরিয়ে দেওয়ার পরে আপনি কিভাবে বের হলেন? ওই মামলার টিএ প্যারেড ফিটও ছিলাম আমি। আমি জানি যে আমি এই যে কথাগুলো বলছি হয়তো আমাকে অ্যারেস্ট আবারও হতে পারে, এটা আমার কিছু এসে যায় না।
ধরিয়ে দেওয়ার পরে মাধ্যম দিয়েই আমি বের হয়ে আসছিলাম। টিএ-প্যারেড ফিট করেছিল জেলখানায়, আর ডিজি রুমে দাঁড়িয়ে টিএ-প্যারেডটা আনফিট করানো হয়। কি প্যারেডটা কি? এটা হচ্ছে 10 জন আসামি নিয়ে শনাক্ত করে যে বাদী, যে এই ব্যক্তি আমার সাথে কথা বলেছিল, ওকে। ম্যাজিস্ট্রেটের সামনে রেখে শনাক্ত করে যেটা। আর ডিজি যেহেতু নিজেও উনি ম্যাজিস্ট্রেট পাওয়ার রাখেন, একই র্যাঙ্কের, ওনার সামনে স্বীকারোক্তিতে উনি যদি বলে, উনি প্রশ্ন ছিল যে এই ছেলে কি সেই ছেলে, না এই ছেলের মতো দেখতে সেই ছেলে। ওকে। ওগুলোর ফাদার ওই মুহূর্তে একটু জোরে যেহেতু বলা হয়েছিল, এই কারণেই উনি বলছিলেন এই ছেলের মতো দেখতে হয়েছিল, এই কারণে সেই টিএ-প্যারেডটা আনফিট হয়ে যায় সাথে সাথে। এটা রেকর্ড করে আনফিট করানো হয়। আর বাংলাদেশের কোর্ট কাচারিতে যে কোনো আসামি জামিন তো পাওয়া যায়, খালাসও করা যায়, কাগজপত্র উধাও করে ফেলানো যায়, কোর্ট থেকে, থানার থেকে, সমস্ত জায়গার থেকে। এতটাই করাপ্টেড আমাদের এই দেশের কিছু কিছু অংশ। আপনি কখনো কখনো এই সুযোগগুলো নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আপনি একটু বলবেন যে দুটো খুন, একটা প্রথমটা ছিল ভুল, দ্বিতীয় ছিল ঠান্ডা মাথায়, এবং আপনি বলছিলেন যে অনেক মায়ের বুক আপনি খালি করেছেন। আপনি সংখ্যাটা আমাদেরকে বলবেন যে কতগুলো মানুষকে আপনি এভাবে? আসলে সংখ্যা এই দুইটা ছাড়া আর যতগুলোই আছে সবগুলোই আপাত দৃষ্টিতে, যদি আমার একটা নিজস্ব মানবিক আদালত বা মানুষের আদালত একটা তৈরি করে বলি, তারা মানুষ নামেরই কলঙ্ক। এফডিসির প্রডিউসার, যারা হাজার হাজার মেয়ে মানুষের সতীত্ব হরণ করে, কিচ্ছু এসে জানা তাদের। রিয়েল এস্টেট ব্যবসায়ী, মার্কেটিং এর কথা বলে উচ্চ বেতন দিয়ে যাদের দুর্বলতার সুযোগ নিয়ে, মেয়েদের চাকরি দিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ভোগ করে আসছে, ওরা মানুষের মধ্যে পড়ে না আমার দৃষ্টিকোণে। খেলতেন অল অফ দেম। আপনি আপনার মানে আদালত, আপনি যেটা বলছিলেন যে আপনার বিবেকের জায়গাটা থেকে আপনি, এবং এগুলোর জন্য আপনি মোটেও কনফেস করছেন না, মানে এগুলোর জন্য আপনার কোনো ইয়ে নেই? না, আমার কনফেস অবশ্যই আছে। আমি যে সমস্ত কোয়েল, পনির, এরা যাদের মা আছে, বাপ আছে, এদের বুক খালি করার জন্যই, এই মা বাবার বুক খালি করার জন্যই আমার মনে হয় স্টিল নাও আমার 3 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, আমার দ্বিতীয় বিয়ে করার পরে 18 বছরের সংসার থাকার পরেও ওয়াইফ চলে সরে গেছে আমার কাছ থেকে, বা বাচ্চাদের আমি ভরণ পোষণ সবই দেই, দেখতে পাই তা না, দেখতে পাই না তা না, তাদের সাথে থাকতে পারি না, বা সহচর্যের একটা মানুষের স্বাভাবিক জীবন যেটা, সেটা নাই। কেন নাই? পুলিশের ভয়, আইনি সংস্থার ভয়, নাকি তারাই আপনাকে পছন্দ করেন না? ছেলে মেয়ে পছন্দ করে না। সেকেন্ড ওয়াইফের সাথে যে রিলেশনটা এখন যে 10 মাস ধরে, সে বলেছে যে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, যদিও আমি কোনো কাগজপত্র পাইনি। তবে আমি যে জীবনে যত অপরাধ করেছি, আমার মনে হয় এগুলো আমার প্রায়শ্চিত্ত। আপনার সেকেন্ড ওয়াইফের ঘরে দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আপনি একটু বলছিলেন। জি। তাদের বয়স কত? সামনের বছর একজন এসএসসি এক্সাম দিবে, ছেলে, মেয়ের ক্লাস 2-তে পড়ে। তারা কি জানে যে আপনার জীবন, আপনার জীবনের অতীত? তাদের আরেকটা বোন আছে, সেটা জানে। আর আমি এইরকম লাইনে ছিলাম বা এরকম অপরাধ জগতে ছিলাম, এইটুকু জানে। আজকে তো আপনি যে কাজটি করেছেন, পুরো দুনিয়াকে সামনে রেখে আপনি ফেস করেছেন চরম সত্যগুলোকে। আজকের পর থেকে সব মানুষ জেনে যাবে আপনি কি করেছেন। এটাই জানাই উচিত যে এরকম মানুষের জীবন হলে তার জীবনের পরিসমাপ্তিটা কোথায় হয়, বা কি ভোগ করতে হয়, কোন সিচুয়েশনে থাকতে হয়। এই কারণেই আমার আপনার এখানে আসা। জি, নিঃসন্দেহে আমরা এই জায়গাটা থেকে তো অবশ্যই আপনাকে অনেক বেশি কংগ্রাচুলেট করি যে আপনি শেষ সময় হলেও আপনি উপলব্ধি করেছেন। আপনাকে
আপনাকে আমি শেষ একটা কোশ্চেন করবো, সেটা আমি এই মুহূর্তে করবো না, কিন্তু আমার অনেকগুলো কোশ্চেন ছিল। সেই কোশ্চেনের ফ্রেমওয়ার্কে যদি বাঁধতে চাই, ঘন্টার পর ঘন্টাও আপনার গল্প বা আপনার যে সত্য উদ্ঘাটন সেটা শেষ হবে না। যেই জটিল সার্কেলের সাথে আপনি জড়িয়ে গিয়েছিলেন, যে খুনি চক্রের সাথে আপনি জড়িয়ে গিয়েছিলেন, সেখান থেকে কি আপনি এখনো বের হতে পেরেছেন? অধিকাংশই জানে আমি মারা গেছি। অধিকাংশই জানে যে আপনি মারা গিয়েছেন। হ্যাঁ, মারা গিয়েছেন ইন হোয়াট সেন্স? যে আপনাকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে, নাকি জেলের ভিতরে মারা গিয়েছেন, নাকি কেউ আপনাকে করেছে, মানে কি হিসেবে জানে? আমাকে কেউ দেখেই না। আপনার দিন কাটে কিভাবে? আউটসোর্সিং এর কাজ করি আমি। আর যেহেতু গার্মেন্টস রিলেটেড ব্যবসা আমার ছিল, করতাম, সেখানে একজন মানুষ আমাকে হেল্প করেন। তিনি সবকিছু জানেন আপনার সম্পর্কে? হ্যাঁ, এভরিথিং জানেন, A to Z। আর এই আপনি কি বর্তমান জীবনে এই ধরনের কোনো গর্হিত অপরাধ বা কোনো ভুলের মধ্যে আছেন? না। শেষ ভুলটা কবে করেছেন? 98। 1998 সালের পর থেকে 2013, তার মানে 15 বছর ধরে আপনি এই জগতে পুরোপুরি হিডেন, গোপন। সবাই জানে আপনি মারা গিয়েছেন, মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া। হ্যাঁ, ইটস রিয়েলি টাফ। যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারতেন। হ্যাঁ, মারা যেতে পারতাম। আমার মেরে ফেলারই নির্দেশ ছিল বিভিন্ন সেক্টর থেকেই। এই জন্য আমাকে নেশার জগতেও ঢুকতে হয়েছে এক সময়। কি করতেন আপনি? কি রেখে নাকেন? আমি নাম না বলে, নটরডেমের আমার এক ফ্রেন্ড ডিসি ছিল, বর্তমানে ডিসি, ডিবিডিসি। আর আরেক ফ্রেন্ড আছে লেফটেন্যান্ট কর্নেল। ওরা যেটা বলেছে যে এই ক্ষেত্র থেকে বেরোতে গেলে প্রশাসনের থেকে যদি বের হতে হয়, হয় মৃত দেখাতে হবে, নাহলে জিন্দা লাশ দেখাতে হবে। আমার শরীর তো এইটা না। আর আমার হয়তো খেয়াল করলে দেখবেন যে হাতের নখ কোনো নখ আমার নাই, আবার নতুন করে উঠা অধিকাংশই। আমি একটা ছবি নিতে চাই আমাদের শ্রোতাদের জন্য, প্লিজ, ইফ ইউ হ্যাভ নো প্রবলেম। যদি হাতের নখের যদি কোনো সমস্যা না থাকে, জি একটু ধরবেন। হ্যাঁ বলুন, আপনি যেটা বলছেন আপনি বলতে থাকুন। এগুলো সব প্রশাসনিক দিক দিয়ে উঠিয়ে ফেলেছিল। আপনার কাছ থেকে ইনফরমেশন গুলো বের করার জন্য। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এদের দুজনের কথাতে হিরোইন, ক্যাথেরিন একসাথেই আমি খেতাম। শুধুমাত্র এই পেইন গুলো থেকে বাঁচার জন্য? না, পেনগুলোর থেকে বাঁচার জন্য না। এই প্রশাসনিক সেক্টরের এরা যদি দেখে যে সে অ্যাডিক্টেড এবং ফুললি অ্যাডিক্টেড, ওরা ধরে নেয় যে ও জিন্দা লাশ, ওর উপর থেকে হুলিয়াটা উঠে যায়। ওকে, জীবনের যে ঘটনাগুলো আপনি এখানে বললেন, আপনি কি পুরো ঘটনাটুকু কভার করতে পেরেছেন? কতটুকু বলতে পেরেছেন আপনি আজকে এখানে? 30%। 70% আমরা জানি না, 70% অন্ধকার। এই 70%-এর জন্য আপনার কোনো অপরাধ বোধ আছে? সব অপরাধের জন্যই তো অবশ্যই অপরাধ বোধ আছে। কেন কোন না কোনো দিক দিয়ে অপরাধ বোধ কাজ করে। কারণ আমার শরীরে তো এই অপরাধ করানোর রক্ত না। আমার মা বাবা কেমন ছিলেন, বাবার নামের উপরে এখনো চিকিৎসা খাতে কোনো কেউ পয়সা নিতে ভয় পায়, বা বাবা যে সিটে বসতেন, আমার দেখা এখনো এই পর্যন্ত দেখি নাই যে ওই চেয়ার স্ক্রিন ওখানেই রয়ে গেছে। পাশে আরেকটা চেয়ার দেওয়া হয়েছে হেড অফ ডিপার্টমেন্টের। যে আমি পরবর্তীতে একবার জিজ্ঞেস করেছিলাম যে স্যার চেয়ারটা, টেলিফোন সেটটা, এগুলো সরানো, এটা আবার তো ব্যবহার করতে, এগুলো সরান না, যে আরেকটা এটা কেমন দেখা যায়, এখন কি হেড কি দুইজন? তো তোমার বাবা তো মানুষ ছিল না। আমি বললাম কি বললেন চাচা, এটা কেমন কথা বললেন? না তুমি আবার রেগে যাও কেন? আমার বাবা মানুষ বলতে যে মানুষের ঊর্ধ্বে যার ভিতরে সম্পদের অর্থের লোভ নাই, সে তো মানুষ না। আর তার সন্তান হয়ে আমার। এবং সাহেব, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনার কপালে আমি একটা দাগের চিহ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সবসময় নামাজ পড়ি। এবার আমি শেষ প্রশ্নটা আপনাকে করব, তবে তার আগে আপনি যাহা বলিব সত্য বলিবর শ্রোতা যারা এতক্ষণ আপনাকে শুনেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। আমি এই অনুষ্ঠানের শ্রোতাবৃন্দদের সবার কাছে একটা অনুরোধ, টিনেজ বয়সন্ধিকালে যারা আছে বা যে থাকুক না কেন, রেগে যে কোনো ডিসিশন নেওয়া ভুল। কারো কাছে অর্থের বা যত আল্লাহ তো এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষায় যদি আমি রেগে যে ক্রোধ
মানুষকে ধ্বংসের পথে ফেলে দেয়, আর কিছু মানুষ রয়ে গেছে যারা মানুষকে ব্যবহার করবে। এই কারণে বিশেষ করে টিনেজ যারা উঠতি বয়সে, তাদের গার্জেনদের কাছে অনুরোধ, ফ্রেন্ডলি হয়ে, আমার হয়তো যে মা বাবা ছিল না বা এরকম কোনো ব্যক্তি ছিল না যে আমাকে বুঝিয়ে সরিয়ে নিয়ে আসবে, কিন্তু থাকুক না থাকুক কারোরই রেগে যে কোনো অপরাধ করাটা ঠিক না। কারণ অপরাধ পাহাড়ের ঝর্ণার মতো মনে হয় আমার কাছে, ক্রমশই বাড়তে থাকে। একটা অপরাধ করলে ওই অপরাধের জন্য ওই অপরাধের অপরাধী বানিয়ে এই দেশের মানুষ আরো বহু অপরাধ করাতে বাধ্য করে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব। এটা কোনো হলিউডের সিনেমার গল্প না, এটা কোনো বলিউড ঢালিউড কিংবা কোনো উপন্যাসের কোনো চরিত্র না। বাংলাদেশের মতো একটা দেশে, বাংলাদেশের মতো একটা সমাজে, সোসাইটিতে আমরা যে মানুষটিকে আজকে পেয়েছি এখানে, মিস্টার এনাম, তিনি স্বীকার করেছেন এবং তিনি বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেখিয়েছেন যে কিভাবে একজন খুনি খুনি হয়ে ওঠেন, একজন খুনি কিভাবে সমাজের বিভিন্ন প্রভাবশালী মানুষদের দ্বারা সারা জীবনের জন্য খুনি প্রাণটা পেয়ে যান। এরকম স্যার, শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছে, উইথ ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার মনে হয় কি কখনো যে সন্তানটি দাসক্রিয়ে পড়ে বা যে সন্তানরা এখনো জানে না আপনার সম্পর্কে, বা আমি আদৌ জানি না যে আপনার বড় মেয়েটা আপনার সম্পর্কে জানে কিনা, এই সন্তানরা আপনার কখনোই ফিলটা কি হয় যে আপনার সামনে দাঁড়িয়ে তাদের জন্মদাতাকে ভাবে যে তিনি একজন অপরাধী কিংবা তিনি একজন খুনি? কান্ট ইউ ডিসক্রাইব, আপনি বলতে পারেন যে ওই মুহূর্তে আপনার ফিলটা কি হয়? সবচেয়ে বড় অপরাধী জীবনে আমাদের মুসলমানদের জন্য আত্মহত্যা, ওইটাই করতে মন চায়। কিন্তু আপনি আপনার এই প্রিয় মানুষগুলোর জন্য কিছু বলবেন, আপনার সন্তানদের জন্য কিছু বলবেন? আমি আমার বড় মেয়েকে রেখেছি তার মায়ের সাথে। আমার মেজ ভাই এখনো বিয়ে করে নাই, তাকে পাপ্পা ডাকে। আমি আমার সাধ্যে আমার সন্তানদের একটা হারাম পয়সা খেতে দিই নাই। তা আমি জানি, আমার আল্লাহ জানে। স্কিল নাও কখনোই দিইনি। আর আমার সেকেন্ড ওয়াইফ, হয়তো সে নিজেকে সমাজে, আমি যেটা বুঝি, স্বামী হচ্ছে স্ত্রীর অহংকার। সেই ক্ষেত্রে তো তার অহংকার করার মতো কিছু নেই। হয়তো এই চিন্তা করেই সে সরে গেছে, বা ছেলে মেয়েদের উপরে এই প্রভাবটা না আসে। এই কারণে আমি তাকে নিজেই বলেছি কিছুদিন আগে যে ছেলে মেয়েদের একটা ভালো কাউকে বিয়ে করে বাবার পরিচয় যেন দিতে পারে। আমার জীবনের সবচেয়ে টাফ কোন অনুষ্ঠান ছিল আজকের অনুষ্ঠানটি। আমি জানি না সামনের দিনগুলোতে যাহা বলিব সত্য বলিব কিংবা এরকম কোন রিয়েলিটি শোতে আমি কোন ধরনের গল্পের মুখোমুখি হব, কিন্তু আমি ব্যর্থহীন কণ্ঠে বলছি যে যে ব্যক্তিটিকে আজকে আমি পেয়েছিলাম এই অনুষ্ঠানে, সে ব্যক্তিটির মধ্যে দুটো সত্তা আমি পাশাপাশি রেখে পেয়েছি, একই সাথে পেয়েছি অসাধারণ একজন বাবা। বাবার কথা জিজ্ঞেস করলেই বারবার চোখের সামনে চোখের জল ভিজে উঠছে। এবং
যে মানুষটিকে আমি শেষে সুযোগ দিয়েছিলাম তার সন্তানের জন্য তিনি কিছু বলতে পারেন কিনা এবং বলতে চাননি, তিনি বলতে পারেন না। এই যে না পারার কষ্টটা, সেই না পারার কষ্টটা তাকে উপহার দিয়েছে তার সারা জীবনের অপরাধ, তার সারা জীবনের শাস্তি। তিনি কিছু বলতে পারেননি। তিনি প্রথম যেভাবে এখানে এসে চুপচাপ গল্পটা বলা শুরু করেছিলেন, শেষটা আসলে তখন থাকেনি। আমরা আবারও খুব সুউচ্চ কণ্ঠে, খুব কনফিডেন্ট নিয়ে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে এনাম সাহেবের মতো মানুষজন আসবেন, তারা স্বীকার করবেন তাদের জীবনের অপরাধগুলো, তারা এটাও দেখিয়ে যাবেন যে তাদের পথে যদি আপনি হাঁটেন তাহলে এনাম সাহেব আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে আপনি সেই জায়গাটায় দাঁড়াবেন। আর এটা দেখে একজন মানুষও যদি সচেতন হয়, একজন মানুষও যদি মনে করে যে না, এই টিনেজ বয়সের যে তেজ, এই তেজ খাটিয়ে অস্ত্রের ঝনঝনানি কিংবা অপরাধ বোধের দিকে যে ক্রমশের দিকে ছুটে যাচ্ছি, সেই জায়গাটা থেকে যদি আজকের পর থেকে সংশোধন হয়ে যায়, তাহলেই যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য কিছু বলার নেই, আপনি নিজেই বলে দিয়েছেন যে আপনি চান আপনার শাস্তি হোক। কিন্তু আমি শুধু একটা জিনিসই বলতে পারি, যে শাস্তি আপনি আপনাকে দিচ্ছেন কিংবা যে শাস্তি আপনার পরিবারের কাছ থেকে আপনি পাচ্ছেন, যে শাস্তি সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি পাচ্ছেন, সে শাস্তি সমাজ, সংসার, রাষ্ট্র সে শাস্তির ধারে কাছের শাস্তি আপনাকে দিতে পারবে না। সুতরাং সমাজ, সংসার কিংবা চারপাশের মানুষের শাস্তি এটা কিছুই না, কারণ যে শাস্তি আপনি আপনার কাছ থেকে পাচ্ছেন, বাকি জীবনটুকু যতদিন আপনি বেঁচে থাকবেন, আমি বয়সের দিক থেকে আপনার সন্তান সমতুল্য এবং আপনার অর্ধেক বয়স হয়তো আমার না, কিন্তু এই আসনটার ভার অনেক বেশি, এবং যে কারণে আমি আমার দায়িত্বের জায়গা থেকে আপনাকে বলতে চাই, আপনাকে অনুরোধ করতে চাই, আপনাকে রিকোয়েস্ট করতে চাই, এবং এটার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বিশ্বাস করি যে বোধটা আপনার মধ্যে জেগেছে, আপনি বাকি জীবনটা ভালো পথেই কাটাবেন। 15 বছর যাবত তাই কাটাচ্ছেন। শুধু রিকোয়েস্টটা থাকবে আপনার প্রতি, আপনি এই বোধটা নিয়েই পৃথিবীতে বেঁচে থাকেন, এবং সেটা কষ্টেরই হোক, অনেক বেশি পেইনফুলি হোক না কেন, আপনার হাত থেকে যেন কখনো আর কোনোদিন যেন কোনো খারাপ কাজ না হয়। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? অবশ্যই আমার দ্বারা আর কোনদিন বেঁচে থাকতে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিন কোনো খারাপ কাজ হবে না ইনশাল্লাহ।